তো সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের মূল বক্তা আবু সুফিয়ানকে অনুরোধ করছি, রাজস্ব কর্মকর্তা আবু সুফিয়ানকে অনুরোধ করছি তার প্রেজেন্টেশন শুরু করার জন্য। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আজকের উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি। আমি আবু সুফিয়ান, রাজস্ব কর্মকর্তা, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট, নওগাঁ সার্কেল 2। আজকের উপস্থাপনার বিষয় উপকরণ উৎপাদ সহগ বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। তার এখানে পাশে ছবি থাকার কারণে এটা দেখা যাচ্ছে না। কি করা যায়? কি কোনো সমস্যা সুফিয়ান? স্ক্রিনে ছবি থাকার ওই ছবি দেখা যাবে, সমস্যা নাই। না ঠিক আছে স্যার, মানে আপনি বলছেন ঠিক আছে আজকে স্যার শুরু করব। হ্যাঁ শুরু করেন, আজকে ধীরে শুরু করেন। আমাদের আজকে আলোচনার বিষয় উপকরণ উৎপাদ সহগ বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 32 এর উপধারা 5 এর উদ্দেশ্য পূরণ করতে বিধি 21 মোতাবেক 4.3 ফরমই হলো উপকরণ উৎপাদ সহগ বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। সাধারণ ক্ষেত্রে 4.3 এর মাধ্যমে উপকরণ উৎপাদ সহগ ঘোষণা করা হয়, কিছু কিছু ক্ষেত্র ব্যতীত। তার মধ্যে তামাকজাত পণ্যের ক্ষেত্রে, যেমন বিড়ি, সিগারেট, তামাক জর্দাগুলোর ক্ষেত্রে উক্ত এসআরও সমূহের সাথে সংশ্লিষ্ট পরিশিষ্ট ক ফর্মের মাধ্যমে উপকরণ উৎপাদ সহগ বা মূল্য ভিত্তি ঘোষণা করতে হয়। এছাড়াও কিছু কিছু পণ্যের ক্ষেত্রে স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে যেসব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে অব্যাহতি দেয়া আছে স্থানীয় উৎপাদন ক্ষেত্রে, সে সমস্ত এসআরওর সাথে পরিশিষ্ট ক ফর্ম থাকে, সেই ফর্মই হলো উক্ত পণ্যের জন্য উপকরণ উৎপাদ সহগ। উপকরণ উৎপাদ সহগের একটা নমুনা এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। উপকরণ উৎপাদ সহগের মোট 12টি কলাম আছে। প্রথম কলামে ক্রমিক সংখ্যা, দ্বিতীয় কলামে পণ্যের নাম, বর্ণনা, প্রযোজ্য ক্ষেত্রে ব্র্যান্ড নাম সহ, তৃতীয় কলামে সরবরাহের একক, পঞ্চম কলামে মূল বিবরণ, যে উপকরণগুলো ব্যবহার হবে উপকরণের বিবরণ, ষষ্ঠ কলামে অপচয় পরিমাণ, সপ্তম কলামে ক্রয় মূল্য, অষ্টম কলামে অপচয়ের পরিমাণ, নবম কলামে শতকরা হার, অপচয়ের শতকরা হার, দশম কলামে মূল্য সংযোজনের খাত, যে সমস্ত খাতে মূল্য সংযোজন হবে, 11 খাতে মূল্য। তো আমরা এখানে একটা চিপসের একটা উপকরণ সহগ দেখতে পাচ্ছি। তো এখানে ক্রমিক নাম্বার 1 একটা পণ্যেরই উপকরণ সহগ ঘোষণা, এই জন্য একটা ক্রমিক। এইচএস কোডটা এখানে দেওয়া হয়নি, এইচএস কোডটা হবে। 3 নাম্বার আছে কুরকুরে চিপস, অর্থাৎ যে ঝাল মিষ্টি, অর্থাৎ এটা ব্র্যান্ড নেম, পণ্যের ব্র্যান্ড নাম সহ পণ্যের বর্ণনা। তারপরে এটা হলো 1 প্যাকেট 50 গ্রাম, অর্থাৎ একক, যেটা এক প্যাকেট 50 গ্রামের 1 প্যাকেট, এটি একক। এই 1 প্যাকেট 50 গ্রাম কুরকুরে চিপস তৈরি করতে যে সমস্ত উপকরণের প্রয়োজন হয় তার তালিকা কলাম 5 এ দেওয়া আছে। র মেটেরিয়ালস, প্যাকিং মেটেরিয়ালস এবং আদার্স, এই তিনটা ভাগে ভাগ করে দেওয়া আছে। র মেটেরিয়ালস এর মধ্যে ডাইরেক্ট র মেটেরিয়ালস, যেটা কাঁচামাল, বা আমরা যেটা কৃষক আইনের ভাষায় যেটাকে আমরা উপকরণ বলি। তো কাঁচামাল রাইস কোর্স মিট গ্রিড বা কর্ন মিট গ্রিড, তারপরে গ্রাম মিট গ্রিড, পাম অয়েল, স্পাইস মিক্স, সিজনিং মিক্স। প্যাকিং মেটেরিয়ালস এর মধ্যে ইনার পলি, আউটার পলি, ল্যামিনেশন, ইঙ্ক, রবিন, রোল, ব্ল্যাক টিটিয়ার বা ইনার কার্টুন, মাস্টার কার্টুন, গাম টেপ ইত্যাদি। আদার্স এর মধ্যে আছে ট্রান্সপোর্ট 80%, যেহেতু এখন ট্রান্সপোর্ট 80% নিতে পারবে, তাই উপকরণের ঘরে 80% আসবে। স্পেয়ার পার্টস, ইলেকট্রিসিটি, গ্যাস এন্ড ওয়াটার বিল, ইন্স্যুরেন্স, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ফ্রেট, ফরওয়ার্ডিং, সিএনএফ কমিশন ইত্যাদি। এছাড়া সংযোজনের খাতে আছে স্যালারি এন্ড ওয়েজেস, বোর্ড মিটিং এক্সপেন্স, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ট্রেনিং এক্সপেন্স, লোডিং আনলোডিং, প্রফিট, ব্যাংক ইন্টারেস্ট, অফিস রেন্ট, ক্লিনিং চার্জ ইত্যাদি। উপকরণ উৎপাদ সহগ কে ঘোষণা করবেন? ধারা 32 এর উপর ধারা 5 মোতাবেক নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট নির্ধারিত পদ্ধতিতে উপকরণ উৎপাদ সহগ ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দাখিল করতে হবে। অর্থাৎ ধারা 32 এর 5 মোতাবেক সকল নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি বলা হয়েছে,
কিন্তু বিধি 21 আবার বলছে যে ধারা 32 এর উপধারা 5 এর উদ্দেশ্য পূরণ করবে কোন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে ফরম 4 থেকে বিভাগীয় কর্মকর্তার নিকট একটি উপকরণ উৎপাদন সহগ বা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দাখিল করিতে হইবে, যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক সুপারিশ সহ 15 কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনের নিকট প্রেরণ করতে হইবে। তবে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে এরূপ ঘোষণা প্রদান করিতে হইবে না। অর্থাৎ ধারা 32-এর সকল নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির কথা বলা হলেও বিধি 21-এ গিয়ে আবার শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিধি 21-এ আরেকটা বিষয় অনেকে কনফিউজ হয়ে যান বা অনেকে বলেন, আমার কাছে অনেকে প্রশ্ন করেন যে এখানে তো শুধুমাত্র পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে বলছে, এখানে তো সেবার কথা বলা হয়নি, সেবার ক্ষেত্রে কি দিতে হবে কিনা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা পণ্য উৎপাদন বা সরবরাহ, এখন সরবরাহ বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখবো। আইনে সরবরাহ বলতে কি বোঝায়? সরবরাহের সংজ্ঞা আইনের ধারা 2-এর দফা 49-এর সরবরাহ অর্থ যে কোনো সরবরাহ এবং নিম্ন বর্ণিত বিষয়সমূহ উহার অন্তর্ভুক্ত হইবে, যথা পণ্য সরবরাহ, স্থাবর সম্পত্তি সরবরাহ, সেবা সরবরাহ, দফা ক, খ এবং গ তে বর্ণিত সরবরাহের সমাহার। অর্থাৎ যেহেতু পণ্য উৎপাদন বা সরবরাহ বলছে, সরবরাহের মধ্যে কিন্তু পণ্য, স্থাবর সম্পত্তি, সেবা সবকিছুই অন্তর্ভুক্ত থাকে। সুতরাং আইন অনুযায়ী এখনো আমরা বলতে পারছি না যে সেবার ক্ষেত্রে ঘোষণা দিতে হবে না। সহগ ঘোষণার উল্লেখযোগ্য বিষয়সমূহ। সহগ ঘোষণার অনুমোদনের প্রয়োজন। আগে যেমন মূল্য ঘোষণা অনুমোদন করার প্রয়োজন হতো, এখন আর সহগ অনুমোদনের প্রয়োজন হয় না। সহগ শুধু ঘোষণা করবে, বিভাগীয় কর্মকর্তা মন্তব্য সহ কমিশনার নিকট প্রেরণ করবেন। কমিশনের ইচ্ছে করলে বা প্রয়োজন মনে করলে যাচাই বাছাই করবেন এবং শুনানি দিবেন। শুনানির মাধ্যমে তিনি এটাকে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করবেন এবং সংশোধনী মোতাবেক এটা আবার নতুন করে ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করলে এবং যুক্তিসঙ্গত মনে করলে অনুরোধ করার ফলে নতুন করে আবার সহগ ঘোষণা দিতে হবে। এছাড়া এটা অনুমোদনের কোনো প্রয়োজন নেই। প্রতিটি আইটেম বা পণ্যের জন্য সহগ ঘোষণা করতে হবে। শুধুমাত্র একটা আইটেম বা দুইটা আইটেমের জন্য দিলে হবে না, বরং কোন প্রতিষ্ঠান যতগুলো সরবরাহ করবে তার প্রতিটি আইটেম বা পণ্যের জন্য সহগ ঘোষণা করতে হবে। একটি পণ্যের জন্য একাধিক ধারাবাহিক পাতা ব্যবহার করা যাবে। যদি একটি পণ্যের উপকরণের সংখ্যা অনেক বেশি হয়ে যায় বা সংযোজনের খাত অনেক বেশি হয়ে যায়, এক পৃষ্ঠার মধ্যে যদি না ধরে তাহলে সে একাধিক পৃষ্ঠা ইউজ করতে পারবে। সহায়ক ঘোষণার 3টা কপি দাখিল করতে হবে। একটা কপি বিভাগীয় দপ্তরে থাকবে, একটা কপি সার্কেল অফিসে থাকবে, আর একটা কপি কমিশনারের নিকট প্রেরণ করতে হবে। সহায়ক ঘোষণার উল্লেখযোগ্য বিষয়সমূহ। আইনের ধারা 46-এর 1 ড মোতাবেক সহায়ক ঘোষণা উল্লেখ নেই এরূপ উপকরণের বিপরীতে পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাবে না। সুতরাং যারাই উপকরণ কর রেয়াত নেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই সহায়ক ঘোষণা থাকতে হবে। সহায়ক ঘোষণা ব্যতীত কেউ উপকরণ কর রেয়াত গ্রহণ করতে পারবে না, আর নিলে সেটা অনিয়মিত উপকরণ কর রেয়াত হবে এবং সেটা ইচ্ছা করলে তামাদি করা যাবে। তারপরে 46-এ 1 ড মোতাবেক 7.5% বেশি যদি পণ্যের উপকরণের মূল্য পরিবর্তন হয় তাহলে প্রয়োজন নতুন করে সে ঘোষণা দিতে হবে, কিন্তু 7.5%-এর মধ্যে থাকলে সে না দিলেও সমস্যা নেই। তো অনেকে প্রশ্ন করেন যে 7.5% মূল্য যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে অর্থ বছর পরিবর্তন হলে কি নতুন করে ঘোষণা দিতে হবে বা আইনে এই বিষয়ে কি বলা আছে? তো এটা হলো যে 7.5%-এর বেশি যদি পরিবর্তন না হয় উপকরণ মূল্য, এখানে কিন্তু মোট মূল্যের কথা বলা হয়েছে, শুধু উপকরণ মূল্য, পণ্যের মূল্য নয়। উপকরণের মূল্য যদি 7.5%-এর বেশি পরিবর্তন হয় সেক্ষেত্রে নতুন করে দিতে হবে, কিন্তু এর 7.5%-এর মধ্যে থাকলে উপকরণ নতুন করে দিতে হবে কিনা এই বিষয়ে কিছু বলা হয়নি। অথবা এক অর্থ বছরের পরিবর্তে আরেক অর্থ বছর গেলে বা দুই পরবর্তী অর্থ বছরে নতুন করে দিতে হবে কিনা এই বিষয়টা আইনে কোথাও স্পষ্ট করে বলা হয়নি। সুতরাং আমরা বলতেই পারি যে 7.5%-এর উপরে যদি উপকরণ মূল্য পরিবর্তন না হয় সেক্ষেত্রে নতুন করে সহায়ক ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নাই, মানে আইন অনুযায়ী প্রয়োজন নাই, কিন্তু যদি কোনো প্রতিষ্ঠান দিতে চায় সেক্ষেত্রে দিতে পারার কোনো সমস্যা নাই। সহায়কের ক্ষেত্রে উপকরণের অপচয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। অপচয়ের পরিমাণ সঠিক হতে হবে, অপচয় না থাকলে অপচয়ের ঘর ফাঁকা থাকবে। অনেকে যে বলেন যে আমাদের এত অপচয় নাই, এই ঘরে কি লিখবো, সেক্ষেত্রে ওই ঘরটা ফাঁকা থাকবে, অপচয়ের ঘরটা ফাঁকা থাকবে। সহায়ক ঘোষণায় উপকরণ মূল্য দাখিলকৃত দলিলাদি মোতাবেক যথাযথ হবে, অর্থাৎ সহায়কের সাথে যে সমস্ত দলিলাদি দাখিল করবেন সেই দাখিলকৃত দলিলাদি মোতাবেক মূল্যটা সঠিক হতে হবে। যেমন বিল অফ এন্ট্রি, আমদানির ক্ষেত্রে বিল অফ এন্ট্রি দাখিল করেন বা স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে চালান দাখিল করেন, সেই চালানের যে মূল্যটা থাকবে দাখিলপত্রে যে সহায়ক ঘোষণায় যে মূল্যটা দিবেন সেই মূল্যটা উক্ত দাখিলকৃত দলিলাদি মোতাবেক সঠিক হতে হবে। অনেকে বলেন
যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমদানি করছে বিল অফ এন্ট্রিতে তার যে ক্রয় মূল্য বিদেশ থেকে যে ক্রয় করেছে সেই মূল্যটাই উনি ক্রয় মূল্য হিসেবে প্রদর্শন করেন। আসলে কিন্তু না, আসলে এখানে আমদানির ক্ষেত্রে বিল অফ এন্ট্রিতে মূসক আরোপযোগ্য যে বেস ভ্যালুটা সেটি হবে উপকরণের ক্রয় মূল্য, যদি রেয়াতি পদ্ধতি থেকে মূসক আরোপ করে। তো রেয়াতি পদ্ধতির ক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যারাই রেয়াতি পদ্ধতি করবেন তাদের ক্ষেত্রে আমদানিকৃত পণ্যের বা উপকরণের মূল্য হবে বিল অফ এন্ট্রিতে যে ভ্যাটের বেস ভ্যালু থাকবে সেই ভ্যাটের বেস ভ্যালু। এখানে বিদেশে সে কি মূল্যে ক্রয় করলো সেটা বিবেচ্য বিষয় না। কিছু কিছু প্রতিষ্ঠান দেখা গেছে যে মূল্য ঘোষণায় সে সহায়ক ঘোষণায় বলতেছে যে আমি ক্রয় করেছি 3 টাকা, আমি 3 টাকাই মূল্য দিব, কিন্তু দেখা গেছে রেয়াত নেওয়ার সময় সে 4 টাকা বা 5 টাকার উপরে নিয়ে আসে, কারণ ওই মূল্যের সাথে ক্রয় মূল্যের সাথে তার সিডিআর ডিএসডি বা বাংলাদেশে আসার পরে আমদানি বন্দরে দেখা গেছে তার মূল্যটা পরিবর্তন হয়। কারণ কি কনভার্সনের কারণে অথবা তার ল্যান্ডিং চার্জ এবং ইন্স্যুরেন্স চার্জ যোগ হওয়ার ফলে বা সিডিআরডি যোগ হওয়ার ফলে তার মূসক আরোপযোগ্য মূল্যটা পরিবর্তন হয়। তো ভ্যাটের বেস ভ্যালুর উপরেই ভ্যাট দিয়ে আসে এবং সেটাই সে রেয়াত নেয়। তো সুতরাং সহায়ক ঘোষণায় তার যে মূল্যটা হবে সেটা হবে ভ্যাটের বেস ভ্যালু। আর স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে যদি ভ্যাট থাকে সেক্ষেত্রে ভ্যাট যে হারে দিবে যতটুকু দিবে সেই ভ্যাটের আর বেস ভ্যালুটাই হবে তার সহায়কের ক্রয় মূল্য বলে ক্রয় মূল্য। আর যদি কেউ স্ট্যান্ডার্ড রেট অথবা রেয়াতি পদ্ধতিতে ভ্যাট না দিয়ে থাকেন, কেউ যদি সরাসরি ব্যবসায়ী যদি হয় 5% দেন অথবা হ্রাসকৃত হারে যদি কেউ ভ্যাট পরিশোধ করেন, সেক্ষেত্রে ক্রয় মূল্যটা হবে তার ভ্যাটের বেস ভ্যালুর সাথে ভ্যাট যোগ করে মূল্যটা। তার কারণ হলো যিনি রেয়াত নিবেন তিনি তো ভ্যাটটা রেয়াত দিবেন, আর যিনি রেয়াত দিবেন না তার ক্ষেত্রে তো ভ্যাটটা রেয়াত না নিলে এটা হিসাব কোথায় দেখাবেন? উনি তো ওটা ওটা ভ্যাটের অংশটা তো তার খরচ কস্টিং। সুতরাং ওই মূল্যটা যেহেতু রেয়াত নিবে না, সুতরাং ওই ভ্যাটের ভ্যালুটা তার খরচের মধ্যে বা মূল্যের সাথে যোগ হয়ে যাবে। সংযোজনের পরিমাণ খাতভিত্তিক উল্লেখ করতে হবে। সংযোজন অনেক সময় দেখা যায় যে মোট সংযোজন এত টাকা এরকম বলে দেয়, এটা বলা যাবে না। এখানে কোন খাতে কি পরিমাণ সংযোজন হবে তার প্রত্যেকটা খাত ভিত্তিক আলাদা আলাদা ভাবে বর্ণনা করতে হবে। তামাকজাত পণ্য ব্যতীত অন্যান্য ক্ষেত্রে সংযোজনের পরিমাণ হবে কর ব্যতীত মূল্য। তামাকজাত পণ্যের ক্ষেত্রে যেহেতু খুচরা মূল্য সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারিত আছে, সেক্ষেত্রে সহায়ক ঘোষণায় তামাকজাত পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা মূল্যের মধ্যে কি কি আছে তার সমস্ত ভ্যাট ট্যাক্স সম্পর্ক শুল্ক সবকিছু সহায় তার সর্বমোট মূল্য হিসাব করে সহায়ক ঘোষণা করতে হয়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে তার সহায়কের যে উপকরণ থাকবে সেই উপকরণ মূল্য হবে মূসক ব্যতীত মূল্য এবং সংযোজনের পরিমাণও হবে মূসক ব্যতীত মূল্য, এবং উপকরণ মূল্য আর সংযোজন মূল্য দুইটা যোগ করার ফলে তার উপরে সরাসরি মূসক আরোপ করা হবে বা কর আরোপ করা হবে। তারপর সহায়ক উল্লেখিত উপকরণ মূল্য সংযোজন সহ মোট মূল্য উক্ত সরবরাহের প্রাথমিক করযোগ্য মূল্য হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ কোন সরবরাহের যে মূল্যটা হবে প্রাথমিক মূল্য, সেই মূল্যটা হবে সহায়কে উল্লেখিত উপকরণ মূল্য এবং সংযোজনের যোগফল। এখন কেউ যদি ওই মূল্যের চেয়ে বেশি বা কম মূল্যে বিক্রি করে সেক্ষেত্রে কি হবে? সহায়কের চেয়ে বেশি বা কম মূল্যে বিক্রি করতে পারবে। সহায়কটা মূল্য তো দেওয়া হয় যে কি পরিমাণ উপকরণ দ্বারা কি পরিমাণ ফিনিশড প্রোডাক্টস উৎপাদন করতে পারবে তার হিসাব করার জন্য, এবং উক্ত পণ্য উৎপাদনে তার কি পরিমাণ কস্টিং বা কি পরিমাণ খরচ হয়েছে সেটা হিসাব করার জন্য। এখন কেউ হিসাব করার পরে কেউ যদি সে কমে বিক্রি করে বা বেশিতে বিক্রি করে বা মার্কেট ধরার জন্য সে যদি বেশি বা কম মূল্যে বিক্রি করতে পারবে, কোনো সমস্যা নাই, আইনে কোনো বাধা নেই। সেক্ষেত্রে যে তার সহায়ক ঘোষণার যে মূল্যটা থাকবে সেটা হবে প্রাথমিক মূল্য, এবং সে চাইলে বেশি বা কম বেশি মূল্যে বিক্রি করতে পারবে, এবং উক্ত মূল্যের ভিত্তিতে সে চালান ইস্যু করবে এবং সেই মূল্যের ভিত্তিতে তাকে মূসক পরিশোধ করতে হবে যে মূল্যে সে বিক্রি করবে। আর ডিসকাউন্ট মূল্যে বিক্রি করলে সে ডিসকাউন্ট মূল্যেই সে ভ্যাট পরিশোধ করবে। আর সহায়ক ঘোষণায় যে মূল্যটা থাকবে সেই মূল্যটা হবে নিরীক্ষার জন্য বেস ভ্যালু, অর্থাৎ নিরীক্ষা করার সময় এটাই সর্বনিম্ন মূল্য ধরে নেওয়া হবে যে এই মূল্যে এর নিচে সে বিক্রি করবে না, এবং এর বেশি মূল্যে যদি বিক্রি করে থাকে সেক্ষেত্রে তো সহায়ক তার চালান থাকবেই, এবং ন্যায্য বাজার মূল্য অনুযায়ী আমরা বাজার মূল্য নির্ধারণ করবো বা অন্যান্য বিষয়ে আমরা যাচাই বাছাই করতে পারবো। আচ্ছা, অনেকে প্রশ্ন করেন যে সহায়ক ঘোষণার চেয়ে কম মূল্যে বা ডিসকাউন্ট মূল্যে যদি আমি বিক্রি করি সেই ক্ষেত্রে আইনে করণীয় কি? হ্যাঁ, তো এই বিষয়টা আসলে বর্তমান আইনে কোনো আগের আইনে ছিল 1991 সালের আইনে ডিসকাউন্ট মূল্যে বিক্রি করতে চাইলে অথবা কেউ যদি ছাড় দিয়ে মূল্য বিক্রি করে সেক্ষেত্রে নির্দেশনা ছিল, কিন্তু বর্তমান আইনে ডিসকাউন্ট মূল্যে বিক্রির বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। ডিসকাউন্ট মূল্যে বা ছাড়কৃত মূল্যে যে মূল্যে সে বিক্রি করবে ক্রেতার নিকট থেকে যে পণ্য গ্রহণ করবে সেই পণ্যের উপরে তাকে কর হিসাব করে কর পরিশোধ করতে হবে। তারপর যদি কোনো সময় তার কোনো প্রতিষ্ঠানের নতুন করে কোনো
প্রোডাক্ট সংযোজন হয় বা বিয়োজন হয়, সংযোজন হলে তাকে নতুন করে সহগ ঘোষণা করতে হবে, আর বিয়োজন হলে তো গেলে সেটা আর দরকার নেই। কিন্তু সংযোজন হওয়ার পরে ওই পণ্য প্রথম উৎপাদন বা সরবরাহের 15 দিন পূর্বে দিতে হবে। আচ্ছা, পূর্ববর্তী 15 দিন বলতে আমরা কি বুঝি? অনেকে মনে করেন যে 15 দিন পূর্ববর্তী 15 দিন মানে 15 দিন আগে দিতে হবে, অর্থাৎ যেদিন সরবরাহ করবে তার চেয়ে 15 দিন আগে দিতে হবে। আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হলো 15 দিনের মধ্যে দিতে হবে, অর্থাৎ 15 দিন কেউ চাইলে 2 দিন আগেও দিতে পারে, কেউ চাইলে 3 দিন আগেও দিতে পারে, 1 দিন আগেও দিতে পারে, এটা কোনো সমস্যা নেই। মূসক 6.3 চালান ইস্যুর সময় সহগ ঘোষিত মূল্যে সরবরাহ করতে এমনটা নয়, আসলে চালানের হবে ন্যায্য বাজার মূল্য মোতাবেক, অর্থাৎ যে মূল্যে পণ্যটা বিক্রি করা হবে সেই মূল্য অনুযায়ী 6.3 ইস্যু করতে হবে। সহগ ঘোষণার সাথে আগাম করার কোনো সম্পর্ক নেই। অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে আসলে সহগ ঘোষণা করেনি এই প্রতিষ্ঠানটা কি আগাম কর সমন্বয় করতে পারবেন কিনা। আসলে বিষয়টা হলো যে সহগ ঘোষণার সাথে আগাম করার কোনো সম্পর্ক নেই। আগাম কর সম্পূর্ণ একটি ফেরতযোগ্য কর। এটা অনিবন্ধিত প্রতিষ্ঠান বা নিবন্ধিত প্রতিষ্ঠান বা ব্যক্তিগত সকল প্রকার আমদানির ক্ষেত্রে পরিশোধিত আগাম কর সে সমন্বয় বা ফেরত নিতে পারবে। এই ক্ষেত্রে সহগ ঘোষণার সাথে আগাম করার কোনো সম্পর্ক নেই। সহগ ঘোষণা ছাড়াই আগাম কর সমন্বয় করতে পারবে। সহগে উপকরণের পরিমাণ অপচয় সহ লিখতে হবে। যদি কোনো প্রোডাক্ট উৎপাদনে ব্যবসায়ী ছাড়া উৎপাদনকারীর ক্ষেত্রে সহগে যদি তার অপচয় থাকে সেই অপচয়ের পরিমাণটা উল্লেখ করতে হবে এবং অপচয়ের হার বা পরিমাণ আলাদা করে আলাদা কলামে উল্লেখ করতে হবে। তারপর অপচয়ের পরিমাণ অপচয় বাদে পণ্যের ওজনটা, যে পরিমাণ উপকরণের ওজন দেখাবে যে পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করতে যে পরিমাণ উৎপাদনে উপকরণ ব্যবহার হয় সেই পরিমাণের ওজন এবং ফিনিশ প্রোডাক্টের ওজন সমান আছে কিনা সেটা যাচাই করে দেখতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে উপকরণ ব্যবহার দেখায় 1 কেজি 300 গ্রাম, ফিনিশ প্রোডাক্টসে দেখা গেছে উপচয় দেখা গেছে 100 গ্রাম, তাহলে 1 কেজি 200 গ্রাম থাকবে, কিন্তু ফিনিশ প্রোডাক্ট দেখা গেছে 100 গ্রাম, তাহলে 200 গ্রাম গেল কোথায়? তার মানে 200 গ্রাম সে এখানে স্কিপ করছে বিষয়টা। সেজন্য অপচয় বাদ দেওয়ার ফলে উপকরণের মোট ব্যবহার যা হবে এই পরিমাণের সাথে ফিনিশ প্রোডাক্টস এর ওজনের সাথে মিল দিতে হবে, তাহলে উপকরণের ব্যবহারটা সঠিক আছে কিনা এটা প্রাথমিকভাবে বোঝা যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যেমন সিমেন্টের ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান দেখায় যে আমার সিমেন্ট উৎপাদনে ক্লিংকার আমি 80% ইউজ করছি, কিন্তু বাস্তবে দেখা গেছে যে ক্লিংকার ইউজ করে সে 60% বা 50% বা 55%, আর এর সাথে ফ্লাই অ্যাশ বা অন্য কিছু মিক্স করে সে প্রোডাক্ট তৈরি করে। তাহলে যদি সে 60% ক্লিংকার ইউজ করে আর যদি সে শো করে 80%, তাহলে 20% ক্লিংকার এখানে স্কিপ করতেছে এবং সেটা দিয়ে সে অন্য প্রোডাক্ট বা আলাদা গ্রাহককে দেখতে হবে যে কি পরিমাণ উপকরণ ইউজ করে সেটার সঠিকতা কতটুকু বা সেটা আসলে পরিমাণ বা ওজনে বা সঠিক আছে কিনা, যেটা ওজন দেওয়া সম্ভব সেটা ওজন দিয়ে দেখতে হবে। সহগের যে কোনো তথ্য কমিশনার বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা চাইলে যাচাই করতে পারেন এবং যুক্তিসঙ্গত কারণে তার পরিবর্তনের প্রয়োজন হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা করতে হলে সহগ ঘোষণা করতে হবে। অনেকে বলে যে আমি তো রিয়াদ নেই না, আমি সহগ ঘোষণা করবো না, কিন্তু বিষয়টা আসলে তা না। রিয়াদ গ্রহণ করুক বা না করুক, আইন বা বিধি মোতাবেক তিনি এবং এই একই ভুল যদি বা একই অপরাধের অনিয়মের পুনরাবৃত্তি করেন সেক্ষেত্রে কমিশনের ইচ্ছামতো আবার জরিমানা করতে পারবে। সহগ ঘোষণা যদি কোনো মিথ্যা বা ভুল তথ্য দেয় তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। সহগ ঘোষণা কেন প্রয়োজন? উপকরণ কর রেয়াত যাচাই করার জন্য। আগে ছিল মূল্য ঘোষণা, যে আমি একটা প্রোডাক্টের মূল্য কত হবে বা তার উপকরণ কত হবে, তার উপকরণের মূল্য কত, সংযোজনের পরিমাণ কত, কত মূল্যে বিক্রি করবে, এটা মূল্য অনুমোদনের উপরে ভ্যাট পরিশোধ করতে। কিন্তু বর্তমান আইনে সেটা নেই। বর্তমান আইনের ধারণা হলো যে কোন উৎপাদনকারী বা কোন ব্যবসায়ী তার মূল্য কি পরিমাণ বিক্রি করবে সেটা তার ইচ্ছা, সে লসে বিক্রি করতে পারে বা লাভ। আমাকে তো উপকরণের ভিত্তিতে কি পরিমাণ উপকরণ ব্যবহার করবে তার ভিত্তিতে কি পরিমাণ ফিনিশ প্রোডাক্টস পাওয়া যাবে সেটা যাচাই করতে হবে। তো সেটা যাচাই করার জন্যই উপকরণ উৎপাদ সহগটা মূলত আবিষ্কার করা হয়েছে, যে উপকরণ উৎপাদ সহগের মাধ্যমে তার কি প্রয়োজন হবে এবং তার সংযোজনের ভিত্তিতে কি আউটপুট কি হবে সেটা আমরা পাবো। তার ভিত্তিতে আমরা হিসাব করব। কিন্তু এখানে মূল্যটা মেইন বিষয় না। মেইন বিষয় হলো সহগের যে উপকরণের ব্যবহার বা অপচয়ের পরিমাণ ইত্যাদি। তো
নিরীক্ষা মূলত নিরীক্ষার জন্যই সহগ ঘোষণা বেশি প্রয়োজন হবে। আমরা যখন নিরীক্ষা করব কোন প্রতিষ্ঠানে, কারণ বর্তমানে আইনটি নিরীক্ষা ধর্মী। নিরীক্ষা করার সময় তখন সহগ ঘোষণার মাধ্যমে দেখতে হবে যে তার যে মূল্যটা উপকরণের যে মূল্য প্রদর্শন করেছে সেই মূল্যটা সঠিক আছে কিনা, অথবা তার যে সংযোজনের পরিমাণ দেখিয়েছে সেই সংযোজনের পরিমাণটা সঠিক আছে কিনা, অথবা তার ন্যায্য বাজার মূল্য অনুযায়ী যে মূল্যটা হয় সেই মূল্য অনুযায়ী এর সঠিকতা করতে হবে। উপকরণের অপচয় যে পরিমাণ প্রদর্শন করছে সেই অপচয়টা ঠিক আছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয় যাচাই করার জন্য। আর এমনিতে রেয়াত গ্রহণ করবেন, এই রিটার্নে প্রদর্শিত রেয়াতের সাথে যাচাই করার জন্য এই উপকরণ সহগটা অবশ্যই প্রয়োজন হবে। প্রত্যেক মাসে রেয়াত যাচাই করার জন্য এটা লাগবে। আর উপকরণ অবশ্যই উৎপাদনের পরিমাণ যাচাই, কোন সরবরাহের উৎপাদনের উপকরণ ব্যবহার ও সংযোজনের পরিমাণ যাচাই, আউটপুট করার সঠিকতা যাচাই এবং সহকারী নিরীক্ষার জন্য সহগ ঘোষণার প্রয়োজন হবে। সহগ ঘোষণার মূল্য কি হবে? রেয়াতি পদ্ধতিতে মূসক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহগ ঘোষণার মূল্য হবে মূসক আরোপযোগ্য মূল্য ক্রয়ের ক্ষেত্রে, যা আমি তো পূর্বে বলেছি যে আমদানির ক্ষেত্রে মূল্যটা হবে তার ভ্যাটের বেস ভ্যালু, আর স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে হবে তাও ভ্যাটের বেস ভ্যালু। আর যারা রেয়াতি পদ্ধতি দিবেন না, অর্থাৎ হ্রাসকৃত হারে ভ্যাট দিবেন অথবা রেয়াত গ্রহণ করবেন না, তাদের ক্ষেত্রে ভ্যাটের বেস ভ্যালুর সাথে ভ্যাটটা যোগ করে যে মূল্যটা হবে সেটি হবে তার ক্রয় মূল্য। আর রেয়াতি পদ্ধতি ক্ষেত্রে ব্যতীত তামাকজাত পণ্যের ক্ষেত্রে হবে তার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য, অর্থাৎ তামাকজাত পণ্যের ক্ষেত্রে যেমন তামাক, জর্দা, গুড়, বিড়ি, সিগারেট ইত্যাদির ক্ষেত্রে এসআর মোতাবেক যে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেওয়া আছে সেই মূল্যটারই হিসাব নিকাশ করে সহগ ঘোষণা করতে হবে। আর অপরাধী পণ্যের ক্ষেত্রে মূল্য হবে প্রযোজ্য কর সহ মূল্য। অপরাধী পণ্যের ক্ষেত্রে যেহেতু রেয়াত গ্রহণ করতে পারবেন না, সুতরাং কর সহ মূল্যটাই হবে তার ক্রয়ের ক্ষেত্রে ক্রয় মূল্য। সহগ ঘোষণার সাথে যে সকল দলিলাদি দাখিল করতে হবে, সহগ ঘোষণার সাথে আমদানির ক্ষেত্রে হবে বিলেবিলিটি, স্থানীয় ক্রয়ের ক্ষেত্রে 6.3 এর মূল কপি। আর বিদ্যুৎ বিল, গ্যাস বিলের কপি, বিদ্যুৎ বিলের, গ্যাস বিলের বা ওয়াসার বা পানি ব্যবহারের কপি। অপচয়ের হারের জন্য যদি কোনো প্রমাণ থাকে, অর্থাৎ কোনো প্রোডাক্ট উৎপাদন করতে কি পরিমাণ অপচয় হবে, কোন মেশিনে কি ধরনের কি প্রোডাক্ট উৎপাদন করবে, তার যদি কোনো প্রমাণ থাকে সেটাও এটার সাথে দাখিল করবে। আর যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে পণ্যের নমুনা সহ উপস্থাপন করতে পারে। ছোট ছোট যেমন চিপসের প্যাকেট অথবা ছোট ছোট যেগুলো আছে যে প্রোডাক্টগুলো নমুনা দেওয়া সম্ভব হয় সেগুলো নমুনা সহ, বা যে সমস্ত পণ্যের গায়ে খুচরা মূল্য মুদ্রিত থাকে সেসব ক্ষেত্রে খুচরা মূল্য যাচাই করার জন্য এবং তার ওজন যাচাই করার জন্য বা অন্যান্য বিষয় যাচাই করার জন্য নমুনা সহ উপস্থাপন করতে পারে। আর যদি নমুনা না দেয় তাদের সমস্যা নেই, সেক্ষেত্রে নমুনা যাচাই করা যাবে বাজার থেকে সংগ্রহ করে বা অন্য কোনোভাবে সংগ্রহ করে সরাসরি প্রদর্শন করে সহগের সাথে মিলিয়ে নমুনা সহ যাচাই করা যাবে। সহগ ঘোষণার উপকরণ, সহগ ঘোষণার মধ্যে দুইটা বিষয় হলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো একটা হলো উপকরণের খাত, একটা হলো সংযোজনের খাত। এখন দেখা যাচ্ছে যে উপকরণ বলতে কি বুঝি, এর আগে কিন্তু আমাদের উপকরণ নির্ধারিত ছিল না, একদম অবারিত ছিল, যার কারণে যে যা পারছে যেভাবে পারছে উপকরণ ঘোষণা দিয়ে সকল প্রকার। এখন এই 2020-21 অর্থ বছরে এসে আইনের ধারা 2 দফা 18 ক সংযোজনের মাধ্যমে উপকরণের সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এর পরিধি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই বিষয়ে উপকরণ কর হতে পারবে আর উপকরণ হতে পারবে, আর এই বিষয়ে উপকরণ হতে পারবে না। আমরা ধারা 2 এর দফা 18 ক দেখিয়েছি কি বলা হয়েছে। ধারা 2 এর 18 ক মোতাবেক উপকরণ অর্থ এক, সকল প্রকার কাঁচামাল, অর্থাৎ পণ্য উৎপাদনের সাথে জড়িত যে সরাসরি যে কাঁচামাল যেটা সেটা হলো উপকরণ। ল্যাবরেটরি রিয়াজেন্ট, অর্থাৎ ল্যাবরেটরিতে যে রিয়াজেন্টটা ইউজ করবে সেটাও উপকরণ হবে। ব্যবহৃত যে কোনো পদার্থ, অর্থাৎ ল্যাবরেটরিতে ব্যবহৃত যে কোনো পদার্থই উপকরণ হবে, অথবা উৎপাদনে ব্যবহৃত যে কোনো পদার্থ। তারপরে মোড়ক সামগ্রী, পণ্য সরবরাহ করার জন্য যে মোড়ক সামগ্রী ইউজ করা হবে, প্যাকিং ম্যাটেরিয়ালস যেটা, এই মোড়ক সামগ্রীটাও উপকরণ হবে। আরেকটা বিষয় বলা আছে সেবা। তারপর 6 যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, যন্ত্রাংশ এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মূল সমস্যাটা আমাদের আছে সেবা। যেহেতু সেবা বলা হয়েছে সেবা উপকরণ হবে। এখন সেবার কিন্তু নির্দিষ্ট কোনো পরিধি নেই যে কোন কোন সেবা এর মধ্যে হবে আর কোন কোন সেবা হবে না, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে। এরপর আমরা দেখে আসি যে উপকরণ হিসেবে বিবেচিত হবে না কি কি, এখানে আবার কি কি বিষয় উপকরণ হবে না তারও একটা তালিকা দেওয়া আছে, নেগেটিভ লিস্ট দেওয়া আছে, সেটা আমরা দেখে আসি কি কি উপকরণ হতে পারবে না। তার মধ্যে শ্রম, ভূমি, ইমারত, অফিস ও ফিক্সচার, দালান কোঠা বা অবকাঠামো বা স্থাপনা নির্মাণ, সুষমীকরণ, আধুনিকীকরণ, প্রতিস্থাপন, সম্প্রসারণ, সংস্কারকরণ ও মেরামত করা।
অর্থাৎ এই যে লেবার, শ্রমটা বা ভূমি, ইমারত, অফিস, ইকুইপমেন্ট বা ফিক্সচার, দালান কোঠা, অবকাঠামো স্থাপনা, নির্মাণ, সুশোভীকরণ বা আধুনিকরণ, এগুলোকে যদি সাজানো হয় কোনোভাবে, তাহলে এগুলো উপকরণ হিসেবে হবে না। এখানে যে ব্যয়টা হবে, এই ব্যয়টার উপরে সে উপকরণ করে রেয়াত নিতে পারবে না। এছাড়াও আসবাবপত্র, অফিস সাপ্লাই, স্টেশনারি দ্রব্যাদি, রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, ফ্যান, আলোক সরঞ্জাম, জেনারেটর ক্রয় বা মেরামত, অর্থাৎ আসবাবপত্র, অফিসের জন্য যে আসবাবপত্র বা ফার্নিচার ক্রয় করা হয় বা অফিস সাপ্লাই করা হয়, অফিসে ইউজের জন্য যে সাপ্লাই, অর্থাৎ ফ্যাক্টরিতে না, অফিসে সাপ্লাই। অফিসে সাপ্লাই কি কি থাকতে পারে? যেমন অনেক সময় অফিসের যে স্টেশনারি দ্রব্যাদি বা পত্রিকা বা অন্য কিছু বা অন্যান্য যে অফিসের এন্টারটেইনমেন্টের জন্য যে সমস্ত খাদ্যদ্রব্য অথবা যোগানদার কর্তৃক যে সমস্ত বিষয় অফিসের ইউজের জন্য সরবরাহ করা হয়, সেই সমস্ত বিষয়গুলো অফিস সাপ্লাই, এগুলো সেই সমস্ত বিষয়গুলো উপকরণে আওতায় পড়বে না। তারপর ইন্টেরিয়র ডিজাইন, যদি অফিসের ইন্টেরিয়র ডিজাইন বা যেখানে ইন্টেরিয়র ডিজাইন করা হয় বা স্থাপত্য পরিকল্পনা নকশা করা হয়, ফ্যাক্টরি বা অফিস যেটাই হোক, যদি ইন্টেরিয়র ডিজাইন করা হয় বা স্থাপত্য পরিকল্পনা ও নকশা করা হয়, সেই ক্ষেত্রে এটা উপকরণের আওতায় আসবে না। এছাড়াও যানবাহন ভাড়া ও লিজ গ্রহণ, কোন যানবাহনের যে ভাড়া ও লিজ গ্রহণ করবে, সেটাও উপকরণের আওতা বহির্ভূত হবে। অর্থাৎ এই খাতে যে খরচটা হবে, সেখানে সেটা সে রেয়াত গ্রহণ করতে পারবেন না। এছাড়াও ভ্রমণ, আপ্যায়ন, কর্মচারী কল্যাণ, উন্নয়নমূলক কাজ ও উহার সংশ্লিষ্ট পণ্য বা সেবা এবং ব্যবসা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, অফিস, শোরুম বা অনুরূপ ক্ষেত্র যে নামে অভিহিত হোক না কেন, তার ভাড়া গ্রহণ, অর্থাৎ অফিস ভাড়ার উপরে অফিস রেন্ট, যেটা আমি এর আগে দেখেছি যে মিরপুরে পার্সোনা আছে, পার্সোনা কি করতো, অফিস ভাড়ার উপরে সে যে একটা দিত, সেটা সে রেয়াতেই নিত। কিন্তু এবার আইনি বলে দেওয়া হয়েছে সরাসরি যে অফিস ভাড়ার উপরে রেয়াত গ্রহণ করা যাবে না, যেহেতু এটা উপকরণ হবে না। সুতরাং তবে শর্ত থাকে যে এই আইনের ৩য় তফসিলের অনুচ্ছেদ ৩ উল্লেখিত ব্যবসায়ী কর্তৃক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিক্রয়, বিনিময় বা প্রকারান্তর হস্তান্তরের উদ্দেশ্যে আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনোভাবে সংগৃহীত পণ্য উপকরণ হিসেবে, অর্থাৎ ব্যবসা, ভ্রমণ, আপ্যায়ন, কর্মচারী কল্যাণ, উন্নয়নমূলক কাজ ও উহার সহিত সংশ্লিষ্ট পণ্য বা সেবা সহগ ঘোষণায় যে সকল বিষয় উপকরণ হিসেবে বিবেচিত হবে না। ভ্রমণ, আপ্যায়ন, কর্মচারী কল্যাণ, উন্নয়নমূলক কাজ ও উহার সহিত সংশ্লিষ্ট পণ্য বা সেবা, ব্যবসা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, অফিস, শোরুম বা অনুরূপ ক্ষেত্র যে নামে অভিহিত হোক না কেন, তার ভাড়া, অর্থাৎ অফিস ভাড়ার উপরে যে আগে কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ রেয়াত নেওয়ার চেষ্টা করেছে বা নিয়েছে, সেটা এখন আর নেওয়া যাবে না। এটা সরাসরি এখন বলে দিয়েছে যে অফিস বা ব্যবসা প্রাঙ্গণ, অফিস, শোরুমের ভাড়া বা অনুরূপ কোনো ভাড়ার উপরে রেয়াত গ্রহণ করা যাবে না, বা এটা উপকরণ হবে, উপকরণ হিসেবে বিবেচিত হবে এবং তার উপরে রেয়াত গ্রহণ করতে হবে। এছাড়াও আইনের ধারা 46(2) মোতাবেক সেবার উদ্দেশ্যে আমদানি করা যায়, অর্থাৎ সরাসরি যাত্রী যানবাহন করার জন্য, যেমন বাস বা লোকাল যে পরিবহনগুলো, সেই সমস্ত ব্যবহারের জন্য বা উক্ত যানবাহনের জন্য খুচরা যন্ত্রাংশ বা যানবাহন মেরামত বা রক্ষণাবেক্ষণ করার জন্য যা আমদানি করা হবে, সেটা অবশ্যই উপকরণ হবে না বা সেটা রেয়াত গ্রহণ করতে হবে না। চিত্ত বিনোদন সংক্রান্ত বা চিত্ত বিনোদনের নিমিত্তে ব্যবহৃত আমদানি বা অর্জন, চিত্ত বিনোদনের সংক্রান্ত বা চিত্ত বিনোদনের সাথে জড়িত যে বিষয়গুলো, অর্থাৎ চিত্ত বিনোদনের নিমিত্তে ব্যবহৃত বা আমদানিকৃত অর্জনগুলো উপকরণ হবে না, বিধায় এগুলো রেয়াত গ্রহণ করা যাবে। তারপরে ক্রীড়া বিষয়ক বা সামাজিক বিনোদনমূলক ক্লাব, সংঘ বা সমিতিতে কোনো ব্যক্তি বা প্রবেশাধিকার সম্পর্কিত বিষয়ে উপকরণ হবে না, অর্থাৎ এই বিষয়ে রেয়াত নেওয়া যাবে না। এবং উক্ত অর্জন পণ্য পরিবহন বা সেবা সংক্রান্ত ব্যয়ের 80% অধিক হয়, অর্থাৎ পণ্য পরিবহন বা সেবা সংক্রান্ত ব্যয়ের 80% পর্যন্ত উপকরণ হবে, আর 20% উপকরণ হবে না। 20% উপর রেয়াত গ্রহণ করা যাবে না, 80% উপর রেয়াত গ্রহণ করা যাবে। সহগ ঘোষণা যাচাই,
সহায়ক ঘোষণা দাখিল করার পরে সহায়ক ঘোষণা যাচাই করতে হয় বা 15 দিনের মধ্যে মন্তব্য সহ কমিশনার নিকট প্রেরণ করতে হয়। সেক্ষেত্রে বিভাগীয় কর্মকর্তা কর্তৃক যেহেতু মন্তব্য প্রেরণ করতে হয়, সেহেতু বিষয়টা যাচাই করার প্রয়োজন হয়। তো বিভাগীয় কর্মকর্তা তো আর এত বিষয় যাচাই করতে পারবেন না বা করা সম্ভব না। সেক্ষেত্রে একজন সহকারী রাজস্ব কর্মকর্তা অথবা সার্কেলের মাধ্যমে বা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সহকারী রাজস্ব কর্মকর্তার মাধ্যমে এই উপকরণ উৎপাদন সহকারে যাচাই করে বা একটি প্রতিবেদন সহকারে মন্তব্য সহকারে এটা কমিশনার নিকট প্রেরণ করতে হয় হবে। সেক্ষেত্রে দাখিলকৃত দলিলাদি মোতাবেক যে সহায়ক ঘোষণাটা কি কি বিষয় যাচাই করতে হয় বা কি কি বিষয় সেখানে দেখতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা এখন একটু আলোকপাত করব। তো দাখিলকৃত দলিল মোতাবেক উপকরণের ক্রয় মূল্য সঠিক হয়েছে কিনা, অর্থাৎ যে দাখিলকৃত যে বিল অফ এন্ট্রি বা 6.3 মূসক চালান রয়েছে সেখানে যে মূল্যটা রয়েছে সেই মূল্য মোতাবেক সহায়ক উপকরণের মূল্যটা সঠিক আছে। তার অপচয়ের হার বা পরিমাণ সঠিক রয়েছে কিনা বা যৌক্তিক পর্যায়ে রয়েছে কিনা। অনেক সময় দেখা গেছে অপচয়ের পরিমাণ অনেক বেশি দেখায় বা 20% 30% দেখায়। যেমন একটা টাইলস ফ্যাক্টরিতে যদি অপচয়ের হার 30% দেখায়, তাহলে তো অনেক মানে বেশি দেখানো হয়েছে। সেক্ষেত্রে এটা যৌক্তিক পর্যায়ে রয়েছে কিনা এটা যাচাই করতে হবে। প্রয়োজনে এটাকে অন্যান্য প্রতিষ্ঠান সমজাতীয় পণ্যের ক্ষেত্রে বা এটা সঠিক আছে কিনা, সেটা যৌক্তিক আছে কিনা সেটা যাচাই করতে হবে। তারপর উপকরণ না হওয়া সত্ত্বেও তা উপকরণ অংশে প্রদর্শন করা হয়েছে কিনা, যেটা ইম্পর্টেন্ট খুবই বিষয়। এটা হলো যে কোন পণ্য উপকরণ, অর্থাৎ যে ধারা 2 এর 18 ক মোতাবেক যেটা উপকরণ হতে পারবে না, নেগেটিভ লিস্ট দেওয়া হয়েছে যে উপকরণ হতে পারবে না এই বিষয়। তো সেই উপকরণের আওতা বহির্ভূত উপকরণ হতে পারবে না, তাও উপকরণ অংশ দেখানো হয়েছে কিনা। কারণ উপকরণ অংশ দেখানো হলেই সে ওটার উপরে রেয়াত গ্রহণ করবে। সেক্ষেত্রে যেটা উপকরণ হবে না সেটা উপকরণ অংশ দেখানো যাবে না, সেটা সংযোজন অংশ দেখাতে হবে। আর দেখাতে হবে যে যে সমস্ত উপকরণ ব্যবহার দেখানো হয়েছে উক্ত পণ্য উৎপাদনে সেই উপকরণগুলো আসলেই ব্যবহার হয় কিনা। অনেক সময় দেখা গেছে যে 10-12টা উপকরণ দেখিয়ে সে একটা ঘোষণা দিয়ে দেয়, কিন্তু দেখা গেছে যে 3-4টা উপকরণ ব্যবহার হয়, বাকিগুলো ব্যবহার হয় না। অথবা 10টা উপকরণ দিল, 7টা উপকরণ ব্যবহার হয়, 3টা উপকরণ ব্যবহার হয় না, অযথাই দিয়ে রেখেছে। তো সেক্ষেত্রে বিষয়টা তো হিসাবে মিলবে না। এজন্য দেখতে হবে যে যে উপকরণগুলোর ব্যবহার প্রদর্শন করা হয়েছে সেই উপকরণগুলো আসলে উক্ত পণ্য উৎপাদনে ব্যবহার হয় কিনা। তারপর দেখতে হবে ন্যায্য বাজার মূল্য বিধিমালা মোতাবেক উক্ত সরবরাহের মূল্য যৌক্তিক রয়েছে কিনা, অর্থাৎ যে সংযোজন দেখানো হয়েছে সেই সংযোজন এবং উপকরণের মূল্য সহ যোগ দেওয়ার ফলে যে মূল্যটা হবে এটা যৌক্তিক পর্যায়ে রয়েছে কিনা, ন্যায্য বাজার মূল্য মোতাবেক যৌক্তিক পর্যায়ে রয়েছে কিনা সেটা যাচাই করা যাবে। এছাড়া সংযোজনের হার কত শতাংশ, সংযোজনের খাত সহ সকল বিষয়ে যথাযথ ব্যয় বিশ্লেষণ রয়েছে কিনা। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সংযোজন মোট সংযোজনে এত টাকা, এখন কোন খাতে কত টাকা সংযোজন সেটা সে উল্লেখ করে না। এই ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়। সেই ক্ষেত্রে দেখতে হবে যে প্রতিটা খাত ভিত্তিক কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে সেই ব্যয় বিশ্লেষণটা সঠিক রয়েছে কিনা এবং ব্যয়টা ঠিকমতো দেখানো হয়েছে কিনা এই বিষয়গুলো যাচাই করতে হবে। তারপর উপকরণের পরিমাণের যোগফল অপচয় বাদে পণ্যের ওজনের সাথে মিল রয়েছে কিনা। অনেক সময় দেখা যায়, আমি নিজে চিপসের ক্ষেত্রে বলি, 50 গ্রামের চিপসের যে র মেটেরিয়ালস এর ইউজ দেখানো হয়েছে সেখানে অপচয় সহ দেখানো হয়েছে 75 গ্রাম, আর অপচয় বাদ দেওয়ার পরে আসে 67 গ্রাম। কিন্তু সরজমিনে আমি যখন এক প্যাকেট চিপস 50 গ্রামে এক প্যাকেট চিপস ওজন দিলাম, সেই ওজন পেলাম 47 গ্রাম। অর্থাৎ এখানে 20 গ্রাম সে সরি 10 গ্রাম সে এখানে ফাঁকি দিচ্ছে। তার যে উপকরণের ব্যবহার সেই অনুযায়ী যে ফিনিশ প্রোডাক্টস আসবে সেটা আসবে 7 গ্রাম, বাস্তবে ওজন দিয়ে পাওয়া যায় 47, মানে 10 গ্রাম এখানে প্রতি প্যাকেটে সে ফাঁকি দিচ্ছে। তাহলে 10 গ্রাম করে ফাঁকি দিলে এভাবে অনেক ফাঁকি হয়ে যায়। এই জন্য দেখতে হবে যে যোগফল, এই উপকরণের ব্যবহারের যে যোগফল সেই এবং তার সাথে বাদ দেওয়ার ফলে যে একটা ওজন আসার কথা সেই ওজনটা সঠিক হয়েছে কিনা। আর পণ্যের গায়ে খুচরা মূল্য মুদ্রিত থাকলে সেই মোতাবেক তার উপকরণ মূল্য সঠিক রয়েছে কিনা বা সংযোজনের হার সঠিক রয়েছে কিনা। আর পণ্যের গায়ে লিখিত ওজনের সাথে এবং ঘোষিত ওজনের সাথে বাস্তবে প্রাপ্ত ওজনের মিল রয়েছে কিনা। আর প্রতি এককের জন্য উপকরণের ব্যবহার মূল্য এবং অপচয় সহ প্যাকিং ম্যাটেরিয়ালস এর সঠিক ব্যবহার রয়েছে কিনা। অর্থাৎ দেখা যায় যে প্রতি প্যাকেটের জন্য প্যাকিং ম্যাটেরিয়ালস তার পলি লাগবে একটা, সে পলি দেখাইলো 2টা বা 3টা বা সাইজ অন্য বা বড় কিছু দেখাইলো যেখানে সে আসলে সঠিক করে ব্যবহার করে না। ইনার পলি, আউটার পলি বা প্যাকিং পলি এবং অনেকগুলো পলি দেখায় বা অনেক প্যাকেট দেখায়, কার্টুন দেখায়, ইনার কার্টুন এবং আউটার কার্টুন, মাস্টার কার্টুন ইত্যাদি দেখানো হয়। সেক্ষেত্রে এই উপকরণ অর্থাৎ এই প্যাকিং ম্যাটেরিয়ালস গুলো আসলে সবগুলো ব্যবহার হয় কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। তারপর নিজের কারখানায় উৎপাদন বা চুক্তিভিত্তিক উৎপাদন করবে কিনা। যদি নিজের কারখানায় উৎপাদন করে সেক্ষেত্রে এক হিসাবে সেখানে যাচাই করা যাবে বা সেই বিষয়টা। আর যদি চুক্তিভিত্তিক উৎপাদন করে সেক্ষেত্রে চুক্তিভিত্তিক উৎপাদন যেখানে করে
সেখানে তার মেশিনারিজ বা সেখানে ঘোষণা দেওয়া আছে কিনা, সেখানে কি পরিমাণ আসলে দিচ্ছে, সেই বিষয়গুলো দেখার বিষয় আছে। পণ্য উৎপাদনে সহায়ক ঘোষিত উপকরণ ব্যবহারের সঠিকতা, অপচয়ের হার বা পরিমাণ সহ যাচাই করতে হবে। অর্থাৎ কি পরিমাণ যে সে অপচয় প্রদর্শন করেছে কোনো পণ্য উৎপাদনে, সেই বিষয়টা যাচাই করার জন্য যদি ঘরে বসে সম্ভব না হয়, সেক্ষেত্রে সরজমিনে প্রতিষ্ঠান পরিদর্শন করে, যে সামনে বসে থেকে, যে আমার সামনে বসলাম, এখন তুমি একটা 2 মিনিট বা 5 মিনিট তুমি একটা পণ্য প্রোডাক্ট উৎপাদন করো, বা এত ইউনিট প্রোডাক্ট উৎপাদন করো, বা এতটুকু র মেটেরিয়ালস দিয়ে প্রোডাক্ট উৎপাদন করো, তাহলে দেখা যাবে যে এর ইনপুট কতটুকু হলো আর আউটপুট কতটুকু আসলো, এবং সেখানে অপচয়ের পরিমাণ কতটুকু আসলো। তাহলে এটা ক্রস ভেরিফিকেশন করা যাবে যে আসলে অপচয়ের পরিমাণটা বা হারটা সঠিক দেখানো হয়েছে কিনা, এবং এটা যাচাই করা হলে দেখা যাবে যে এই বিষয়টা সঠিক থাকলে তো বেশ ভালো, আর সঠিক না থাকলে এটা সঠিক করার জন্য তাকে অনুরোধ করা যাবে, বা সেই অনুযায়ী নতুন করে সহগ ঘোষণা করার জন্য নির্দেশ প্রদান করা যাবে। সহগে ঘোষিত উপকরণের মূল্য দাখিলকৃত বিল ফেরত বা মজুদ সালামত সঠিক হয়েছে কিনা তা আগে যাচাই করতে হবে। সংযোজনের খাত এবং পরিমাণ যথাযথ বা যৌক্তিক পর্যায়ে রয়েছে কিনা, বা প্রয়োজনে ন্যায্য বাজার মোতাবেক মূল্য যাচাই করতে হবে। যাচাই বাছাই করার পর সমুদয় বিষয় উল্লেখ করে সুপারিশ সহ একটি প্রতিবেদন বিভাগীয় কর্মকর্তার পর পেশ করতে হবে। প্রতিবেদন পেশ করার জন্য আইন বা বিধি দ্বারা নির্ধারিত কোনো ফরম্যাট নেই। আগে যেটা করা হতো যে একজন বিভাগীয় পর্যায়ে একজন সহকারী রাজস্ব কর্মকর্তা বা রাজস্ব কর্মকর্তা থাকতেন, তাকে নোটে উল্লেখ করা হতো বা নোটে মার্ক করা হতো, এবং সেই অনুযায়ী যাচাই বাছাই করে নোটেই আবার একটা প্রতিবেদন পেশ করতেন, সেই অনুযায়ী এটা অনুমোদন করা হয়। কিন্তু বর্তমানে যেহেতু পর্যায়ে এটা প্রেরণ করতে হবে, সেহেতু এটাকে যাচাই বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য কোনো ফরম্যাট যেহেতু নাই, সেহেতু এটা একটা নির্দিষ্ট একটা সুন্দর ভালো ফরম্যাটে বা যৌক্তিক পর্যায়ে বিষয়গুলো বিশ্লেষণ করে এটা দেওয়া উচিত। তো সেই জন্য নির্ধারিত ফরম্যাট না থাকলেও তার যৌক্তিক বিচার বা পর্যালোচনা, মতামত, সুপারিশ সহ সবকিছু উল্লেখ করে বিস্তারিত একটা প্রতিবেদনের আলোকে বিভাগীয় কর্মকর্তা তার সুপারিশ সহ কমিশনার নিকট প্রেরণ করবে, এবং কমিশনার উক্ত সহগ মনে করেন যে না, এটা যাচাই করার প্রয়োজন আছে, বা মূল্যটা সঠিক নয়, অথবা সংযোজনের পরিমাণ কম বেশি আছে, অথবা অন্য কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে যৌক্তিক পর্যায়ে যদি নেওয়ার জন্য তাকে যে ব্যক্তি সহগ ঘোষণা করেছেন উক্ত প্রতিষ্ঠানকে শুনানি প্রদান করতে পারেন, যে শুনানির মাধ্যমে তাকে যৌক্তিক পর্যায়ে নেওয়ার জন্য অনুরোধ করে তাকে আবার নতুন করে সহগ ঘোষণার জন্য অনুরোধ। এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। স্যার, সুফিয়ান তার প্রেজেন্টেশন শেষ করেছে, খুব কনসাইজ, অল্প সময়ে মোরাললেস সবগুলো বিষয় সে টাচ করেছে। তো আপনারা যারা প্রশ্ন করতে চান, ইউ আর এট লিবার্টি। সে কিন্তু ভিতরে ভিতরে অনেকগুলো সূক্ষ্ম কথাগুলো বলেছে, আমি জানি না আপনারা কতটা মনোযোগ দিয়ে শুনেছেন। হালিমার হাত দেখছি, তারপর আরেকটা হাত রয়েছে। আচ্ছা, হালিমা প্রশ্ন করেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আমার কয়েকটা প্রশ্ন ছিল। প্রথমেই স্যার যেটা 4.3, সেক্ষেত্রে যে স্যার পণ্য উৎপাদন এবং সেবার ক্ষেত্রে স্যার বললেন যে সরবরাহের সংজ্ঞায় যেহেতু সেবা চলে আসে, সুতরাং আমরা বলতে পারি না যে সেবার ক্ষেত্রে 4.3 ঘোষণা দিতে হবে না। স্যার বিষয়টি একটু ব্যাখ্যা চাচ্ছিলাম। আর স্যার দ্বিতীয়ত ছিল যে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে স্যার অনেকটা ডিস্ট্রিবিউটর পর্যায়ে এখনো 4.3টা ঘোষণা দেয়। ডিস্ট্রিবিউটর পর্যায়ে 4.3, হ্যাঁ। জি স্যার, ডিস্ট্রিবিউশন পর্যায়ে স্যার ঘোষণাটা দেয়। তো এই ক্ষেত্রে স্যার ওরা 5% ভ্যাটেই দেয় আর কি। তো সেক্ষেত্রে যে স্যার আগের আমরা তো নর্মালি স্যার উপকরণ মূল্যের মধ্যে ভ্যাটটা বাদ দিতাম, তাহলে স্যার এবারে মানে আগে 6.3 চালান থেকে এবারে তাহলে ভ্যাট সহই স্যার কাউন্ট করতে হবে এই বিষয়টা। আর স্যার আরেকটা বিষয় যেটা, যেহেতু স্যার 4.3 তে মূল্যটা পরবর্তীতে বাজারের মূল্য কি আসছে সেই হিসেবেই সে পে করছে ভ্যাটটা, তাহলে স্যার ন্যায্য বাজার মূল্য যাচাইয়ের যৌক্তিকতা বা গুরুত্বটা এই ক্ষেত্রে 4.3 ক্ষেত্রে যদি আমি মনে করছি যে তার উপকরণ মূল্য ঠিক আছে কিংবা সংযোজন খাতটাও ঠিক আছে, তাহলে স্যার সেক্ষেত্রে ন্যায্য বাজার মূল্য যাচাই করার যৌক্তিকতা বা গুরুত্বটা।
আচ্ছা, অনেকগুলো কোশ্চেন, আপনারা একটু কম কম কোশ্চেন করার চেষ্টা করবেন, কারণ বক্তাও তো একটা মানুষ, তার সীমাবদ্ধতা থাকবে, একসঙ্গে 3টা কোশ্চেন মনে রাখা মুশকিল। সুফিয়ান কি উত্তর দেবেন? জি জি আচ্ছা সুফিয়ান, আপনি কি বলেন স্যার? আমি সাপ্লিমেন্ট করবো, বলেন স্যার সুফিয়ান। উনি আপনার কাছে ব্যাখ্যা চেয়েছেন স্যার, একটু যদি আপনি একটু বলতেন স্যার। তার প্রশ্নগুলো, স্যার প্রশ্নগুলো আপনার কাছে একটু জানতে চেয়েছি উনি যে বিষয়টা ব্যাখ্যা। আচ্ছা তার প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 1, যে সেবার ক্ষেত্রেও ঘোষণা দিতে হবে, এটা কি যুক্তিতে বলছেন? প্রশ্ন নাম্বার 2, এই 2 নাম্বার কোশ্চেনটা কি জানি ছিল স্যার, অনেক প্রতিষ্ঠান আছে স্যার ডিপো পর্যায়ে ভ্যাট দিচ্ছেন আচ্ছা 5% দ্বিতীয় এবং পর্যায়ে, তারাও স্যার হ্যাঁ 5% ভ্যাট দিচ্ছে, তো সমস্যা কি এখানে? স্যার এই ক্ষেত্রে 4.3 ঘোষণা দেওয়ার সময় ওনাদের স্যার যে নর্মাল ট্রেন্ডটা, যে স্যার উপকরণ মূল্যের মধ্যে ভ্যাটটা ইনক্লুড না করেই উপকরণটা এই যে দিচ্ছেন। ভ্যাট ভ্যাট এখন ছাড়া স্যার ওই 15% যেরকম করে একই কাজ করছে, বুঝতে পারছেন সুফিয়ান? জি স্যার, জি স্যার। আর থার্ড আচ্ছা কোশ্চেনটা হচ্ছে ন্যায্য বাজার মূল্য যাচাইয়ের ক্ষেত্রে এর গুরুত্বটা কি? জি তারপরে স্যার। এরপরে আচ্ছা স্যার। প্রস্তুত থাকবেন আব্দুল কাইয়ুম। আমি কিন্তু আপনার ধরেন কে কখন হাত তুলছেন এটা খেয়াল করেছি। আব্দুল কাইয়ুম কোশ্চেন থ্যাংক করবেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ইউ স্যার। হ্যাঁ ওনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে সেবার ক্ষেত্রে সহগ ঘোষণা দিতে হবে না, এই কথা আমরা বলতে পারছি না। তার কারণ ধারা 32-5 বলা হচ্ছে যে সকল নিবন্ধিত প্রতিষ্ঠানকে সহগ ঘোষণা করতে হবে। তাহলে যেহেতু সকল নিবন্ধিত প্রতিষ্ঠান বলতে সেবা প্রদানকারীও সকল নিবন্ধিত প্রতিষ্ঠান, এই একটা যুক্তি, যেহেতু সে নিবন্ধিত প্রতিষ্ঠান এবং তাকে অব্যাহতি দেওয়া হয়নি। জি আরেকটা স্যার। বিষয় হলো যেহেতু সরবরাহের মধ্যে সেবা সরবরাহ পড়ে যায়, সেহেতু আমরা এখানে ওনাকে বলতে পারি না যে এই সেবার ক্ষেত্রে আমাদের সহগ ঘোষণা দিতে হবে না। কিন্তু যেহেতু জাতীয় রাজস্ব বোর্ড যদিও চাচ্ছে, যেহেতু আপনার 4.3টা পরিবর্তনের মাধ্যমে সেখান থেকে সেবা তুলে দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড চাচ্ছে যে সেবার ক্ষেত্রে সহগ ঘোষণা না করার জন্য বা যাতে দেওয়া না লাগে সেই বিষয়টা দেওয়ার জন্য। কিন্তু আইনে এবং বিধিতে প্রয়োজনীয় পরিবর্তন না আনা পর্যন্ত আমরা সেই বিষয়টা এখনো স্পষ্টভাবে সরাসরি বলতে পারি না যে দিতে হবে না। আরেকটা বিষয়, যার ধারা 46-এর যেহেতু বলা আছে যে সহগ ঘোষণা ব্যতীত কেউ উপকরণ করে রেয়াত নিতে পারবেন না। সুতরাং কেউ কোনো সেবা প্রদানকারী যদি রেয়াত গ্রহণ করতে চান, সেই জি ক্ষেত্রে তো স্যার। তাকে অবশ্যই ওখানে সহগ ঘোষণা করতে হবে। সহগ ঘোষণা না করলে রেয়াতটা তো আমি যদি তাকে মামলা করি বা তার এটা অনিয়মিত উপকরণ করে রেয়াত ধরে যদি আমি করি, তাহলে তার কিছু করার থাকবে না। তো সুতরাং এই বিষয়গুলো যদি জটিলতা যতক্ষণ পর্যন্ত আইন থেকে ধারা 32 বা বিধি 21 অথবা 46-এর এই বিষয়টা গুলো যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত তো আমরা সরাসরি বলতে পারি না যে জি স্যার। এই বিষয়ে, অর্থাৎ সেবার ক্ষেত্রে সহগ ঘোষণা করতে হবে না। আমরা তখনই স্যার বলতে পারবো যখন এগুলো। জি স্যার বলেন। একটু যদি ইন্টারফেয়ার করি, তাহলে স্যার এখানে পণ্য সব যদি স্যার সরবরাহের সাথে পণ্য এবং সেবা উভয়টাই মিন করে, তাহলে স্যার পণ্য শব্দটা মানে উল্লেখ করার আসলে কোনো যুক্তিকতা বা গুরুত্বটা। পণ্য উৎপাদন বলা হয়েছে, পণ্য উৎপাদন করার জন্য দিবে, এই জন্য পণ্য উৎপাদন বলা হয়েছে। আর সরবরাহ তো সেবা বা পণ্য দুটোই সরবরাহ। জি সেবা তার অনেক সময় অনেক স্যার। সেবা তো উৎপাদন করা যায় না, সরাসরি সরবরাহ, এই জন্য পণ্য উৎপাদন কথা বলা হয়েছে আলাদা করে। জি স্যার। জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে যতক্ষণ পর্যন্ত আইন বা বিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করা না হবে, অথবা আপনার ধরেন সহগের বিষয়ে মূল্য ঘোষণা দিতে হয়, যেমন উৎপাদনকারী অর্থাৎ কি বলে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য সরাসরি সহগ ঘোষণা দিতে হবে না, দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরাসরি বলা হয়েছে যে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের জন্য সহগ ঘোষণা প্রদান করতে হবে না। তো জি এরকম স্যার। কিছু যদি বলে দেওয়া যায় যে আপনার যে সেবা প্রদানকারীর জন্য সহগ ঘোষণা প্রদান করতে হবে না, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ আইনে তো বলা আছে যে সহগ ঘোষণা করতে হবে না। তো জি স্যার। এই ধরনের সংশোধনী গুলো যতক্ষণ পর্যন্ত না আনবে, ততক্ষণ আমরা সরাসরি বলতে পারি না। যদিও রাজস্ব বোর্ড চাচ্ছে, আমরা এই বিষয় নিয়ে প্রেসারও করছি না যে সেবা প্রদানকারীর ক্ষেত্রে দিতেই হবে, বাধ্যতামূলক দিতে হবে বা তাকে প্রেসারাইজ করে, এই বিষয়গুলো আমরা আপাতত করছি না। তার কারণ জাতীয় রাজস্ব বোর্ড যেহেতু নীতিগতভাবে চাচ্ছে, বা আসলে অনেক অনেক সেবার ক্ষেত্রে সহগ ঘোষণা করা সম্ভব হয় না। যেমন একটা কন্ট্রাক্টর একটা ব্রিজ নির্মাণ করবে, এখন ব্রিজ নির্মাণ করতে তার কি কি উপকরণ লাগে, কতটুকু লাগে, তা কি পরিমাণ লেবার লাগবে, এটা তো একটা ইম্পসিবল ব্যাপার। তো এরকম কিছু জটিলতা থাকার কারণে হয়তো জাতীয় রাজস্ব বোর্ড চাচ্ছে যে সেবার ক্ষেত্রে যে যেন সহগ ঘোষণা না দেওয়া লাগে, কিন্তু আইনের প্রয়োজনীয় পরিবর্তন না আনা পর্যন্ত আমরা সরাসরি এই বিষয়টা, সেবা প্রদানকারী সে যদি রেয়াত নেয়, সেক্ষেত্রে তো সে আইনের দ্বারা 46 মোতাবেক তার রেয়াতটাও তামাদি হয়ে যাবে। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে 5% ভ্যাট যারা আপনার রেয়াতি পদ্ধতিতে ভ্যাট দেয় না, সেক্ষেত্রে ক্রয় মূল্যের মধ্যে মূসক অন্তর্ভুক্ত থাকবে। জি হ্যাঁ, স্যার। তার কারণ কি,
বর্তমান আইনটা হলো হিসাব ভিত্তিক এবং আপনার এটা একটা ব্যালেন্স শিটের মতো, অর্থাৎ আপনার সমস্ত ক্রয়, সমস্ত বিক্রয়, সমস্ত হিসাব সবকিছু কিন্তু আপনার হিসাবের আওতায় আসতে হবে, ক্যালকুলেশনে আসতে হবে। এখন যারা রেয়াতি পদ্ধতিতে নিবেন তিনি তো তার ব্যাটটা রেয়াত নিয়ে নিবেন, আর যে রেয়াত নিবে না তিনি যদি তার ক্রয় মূল্যের মধ্যে তার ব্যাটের হিসাবটা যদি প্রদর্শন না করেন তাহলে জি তিনি স্যার। স্কিপ হয়ে যাবে, বাদ করে যাবে, অর্থাৎ তার জি স্যার। ব্যালেন্সটা হবে না, তার জি স্যার। ক্রয় বা বিক্রয় অথবা তার খরচের ব্যালেন্সটা হবে না। সুতরাং এই ক্ষেত্রে তার ক্ষেত্রে যারা রেয়াতি পদ্ধতিতে দিবেন না তাদের ক্ষেত্রে ব্যাট সহ মূল্য হবে ক্রয় মূল্য। জি অথবা স্যার। সেই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারে যে ভ্যাটের পরিবর্তে যে খরচটা হয় সেটা সে সংশোধনের খাতে দেখাতে পারবেন, তবুও তার হিসাবে জি চলে স্যার। আসবে, নতুবা এটা জি স্কিপ স্যার। হয়ে যাবে। আর রিটার্ন, এক্ষেত্রে রিটার্ন প্রদর্শনের ক্ষেত্রে রিটার্নে যখন তার ক্রয় মূল্য দেখাবে সেক্ষেত্রে একটু জি ঝামেলা স্যার। আছে, সেখানে তার ইয়ে দেখাতে পারবে না, কি বলে, এডিশন দেখাতে পারবে না, সেখানে সে দেখাতে হবে তার ক্রয় মূল্যের সাথে তার ভ্যাটটা যোগ করে সেখানে মূল্যটা প্রদর্শন করতে হবে। আর আরেকটা বিষয় হলো যেহেতু সে তার নিজস্ব মূল্যে বিক্রি করবে সেক্ষেত্রে ন্যায্য বাজার মূল্য যাচাই করার প্রয়োজনীয়তা কেন, এটাই তো আপনার প্রশ্ন, তৃতীয় প্রশ্ন। জি স্যার। তো এই জি স্যার। প্রশ্নটা হলো কেন প্রয়োজন, কারণ আমাদের দেশে কিন্তু 100% কমপ্লায়েন্স প্রতিষ্ঠানও অনেক সময় ব্যাট ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে, তারা কিন্তু শতভাগ সৎ না, অনেস্ট না। তো আমাদের অডিট বা আমরা যে যারা মুখ্য কর্মকর্তারা প্রতিনিয়ত যে তল্লাশি করি বা যাচাই বাছাই করি বা রিটার্ন চেক করি বা এই সমস্ত কাজ করি, এগুলো কেন করি? তার কারণ সেই ব্যাটটা ফাঁকি হয়ে গেল কিনা, অথবা মূসকটা কোনোভাবে স্কিপ হয়ে গেল কিনা, বা সরকারের পাওনাটা সঠিকভাবে আদায় হলো কিনা সেটা যাচাই করার জন্য, তাই না? এখন যদি জি কেউ স্যার। বলে যে আমার এই মূল্যটা আমি 100 টাকা বিক্রি করছি, সেই অনুযায়ী সে ভ্যাট পরিশোধ করলো, তাই না? এখন আমি যদি ন্যায্য বাজার মূল্য যাচাই করে যদি দেখি যে 130 টাকা বা 150 টাকা বা 200 টাকায় সে বিক্রি করে আমাকে সে ঘোষণা ফাঁকি দিছে, ফাঁকি দিয়ে সে মুসুক চালান কাটছে 100 টাকায়, বিক্রি করছে 200 টাকায়, তার ন্যায্য বাজার মূল্য আসলে 200 টাকায় প্রোডাক্ট, সেক্ষেত্রে তো এখানে এই মুসুকটা ফাঁকি হয়ে যাবে। তো এই ফাঁকিটা জি চিহ্নিত স্যার। করার জন্যই মূলত ন্যায্য বাজার মূল্য বা এই মূল্য যাচাই করার প্রয়োজনীয়তা, যেহেতু এখন আর মূল্য ঘোষণা আমরা আমরা পাশ করে দিচ্ছি না, অর্থাৎ আগে যে মূল্য ঘোষণা মঞ্জুর করা হতো বা যেটার মাধ্যমে মূল্য ফিক্স করে দেওয়া হতো যে এটার উপরে ভ্যাট দিবা, সেটা যেহেতু এখন নাই, সেহেতু তার মূল্যটার সঠিকতা যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে, তাই না? জি তো স্যার। ওই মূল্যটা যাচাই করার জন্যই মূলত ন্যায্য বাজার মূল্য, যে এই মূল্যটা তার সঠিক আছে কিনা, অর্থাৎ যে মূল্যটা সে প্রদর্শন করছে সেই মূল্যটাই তার ন্যায্য বাজার মূল্য কিনা, সেই মূল্যের উপরেই তার সে প্রদেয় করেছে কিনা, পরিশোধ করেছে কিনা। ধন্যবাদ। আচ্ছা, পরে স্যার আপনার প্রশ্ন একটু আব্দুল যদি কাইয়ুম, আব্দুল কাইয়ুম, ঢাকা ইস্ট। স্যার আসসালামু আলাইকুম স্যার। আমার প্রশ্নের আগে একটা কথা বলে নিই স্যার, এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং এই ভিডিও রেকর্ডিংটা যদি স্যার আমাদেরকে দেওয়া যেত তাহলে একটু খুব ভালো হতো, কারণ আমি আমার যারা 4.3 অ্যানালাইসিস করে ওই ইয়াররা তাদেরকে এটা দিয়ে একটা ট্রেনিং এর মতো আমি আয়োজন করতে পারতাম। এটা স্যার হচ্ছে আমার একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে স্যার, এই বাস্তবে স্যার আমি বর্তমানে যেটা করি বা গত 1 বছর যেটা করে আসছি, প্রথমে আমি 4.3টাকে আগে স্টাডি করে যদি দেখি যে এটা গ্রহণ করার যোগ্য হয়, অর্থাৎ আমার রূপগঞ্জ ডিভিশন করতে যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে সেটা আমি সরাসরি গ্রহণ করা হলো মর্মে কমিশনার মহোদয়কে একটা চিঠি দিয়ে দিই, এবং সেই সাথে যেহেতু উনি 3টা কপি সাবমিট করছেন, একটা কপি আমি পাঠিয়ে দিই আর একটা কপি সার্কেলকে দিয়ে দিই। এভাবে স্যার আমি করে আসছিলাম। এখন যেহেতু ট্রেনিং এর এখানটাতে আমাকে বলা হলো যে এটাকে মন্তব্য দিয়ে উপরে পাঠাতে হবে, এখন আমি যেহেতু গ্রহণ করা হলো মর্মে এতদিন কমিশনারকে বলে আসছে যে এই দপ্তর কর্তৃক গ্রহণ করা হলো পরবর্তী সদয় নির্দেশনার জন্য, মানে কমিশনার কাছ থেকে আমি গ্রহণ করেছি ঠিকই, এই মর্মে তাকে অবগত করলাম। এরপরে যদি আমার গ্রহণ করার ক্ষেত্রে কোনো প্রকার ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে কমিশনার মহোদয় আমাকে সেটা জানাবে, এটা বা আমাকে নির্দেশনা দেবে, এটা প্রাপ্তির জন্য আমি স্যারকে চিঠি দিয়ে এটা জানিয়ে দিতাম। তো এই ক্ষেত্রে আমাদের এই যে 1 বছর যেটা আমরা করেছি, এই ক্ষেত্রে কোনো প্রকার ভুলভ্রান্তি আর হয়েছে কিনা, বা মন্তব্য দিয়ে গ্রহণ করা হলো মর্মে লেখাটা ঠিক ছিল কিনা, আইনগত হচ্ছে না, এটা স্যার আমার একটা প্রশ্ন। ধন্যবাদ স্যার। আচ্ছা কাইয়ুম, তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। ফার্স্ট বিষয়টা হচ্ছে যে তুমি আজকের এই প্রোগ্রামের রেকর্ডিংটা চেয়েছো। আমরা প্রত্যেকটা প্রোগ্রামেরই রেকর্ডিং পরবর্তীকালে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং এটা ফেসবুক এবং বিভিন্ন জায়গায় জানানোর ইচ্ছা রয়েছে, যেটা আমরা ক্লাসিফিকেশন ট্রেনিং এর ক্ষেত্রে করেছি। নাম্বার 2 হচ্ছে যে তোমরা মূল্য ঘোষণার যে কাজটা করছো, এটা কম বেশি আমি যদি বলি আর কি, শুনতে খারাপ লাগবে, এটা পোস্ট অফিসের মতো কাজ হয়ে গেছে। হ্যাঁ, যে তোমরা একটা ঘোষণা আসছে সেটা তোমরা গ্রহণ করে কমিশনারের কাছে পাঠিয়ে দিবে। কারণ কমিশনার দপ্তরটা নিশ্চয়ই একটু বড় দপ্তর এবং তারা আরো বড় মাপের কাজ করেন বলেই প্রত্যাশিত। তো কমিশনারের পক্ষে বা তার দপ্তরে যে সকল কর্মকর্তারা থাকেন তাদের পক্ষে হয়তো র্যান্ডমলি একটা দুইটা ঘোষণা যাচাই করা সম্ভব, কিন্তু একটা ডিভিশনে অসংখ্য ঘোষণা জমা পড়ে
তো এইগুলো আমার মনে হয় যে অধিকাংশই সংশ্লিষ্ট কমিশনার বা তার অধীনস্থ কর্মকর্তারা এগুলো যাচাই বাছাই করতে পারেন। এই জন্য খুব ভালো হয় যদি ডিভিশন অফিস থেকে মোটামুটি একটা মতামত দিয়ে দেয়। এই যেমন ধরো যে ঘোষণা দাখিল করা হয়েছে সেটি বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, একটা পজিটিভ মতামতই দিয়ে দিল যে হ্যাঁ ঠিক আছে, যে মূল্য ঘোষণা করেছে আমরা প্রাথমিকভাবে বাজার মূল্যের সঙ্গে যাচাই করে দেখেছি এটা সামঞ্জস্যপূর্ণ পাওয়া যায়, অথবা বাজার মূল্য থেকে কম পাওয়া যায়, অথবা এটা প্রকৃত বাজার মূল্য যা তার সাথে এত পরিমাণ কম পাওয়া যায়। এরকম আসলে ইন্ডিকেশন দেওয়া যেতে পারে, সো দ্যাট কমিশনার মহোদয় তার যাচাই বাছাই বা পরবর্তী কার্যক্রম নেওয়ার ক্ষেত্রে এই কমেন্টের উপর বেস করে তিনি প্রায়োরিটাইজ করতে পারেন যে কোন বিষয়টাকে তাকে গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তো ধন্যবাদ আব্দুল কাইম। স্যার আমাকে এইখানে একটু কথা ছিল। স্যার আপনি তো আমাদের ঢাকা পূর্ব থেকেই ওইখানে গেলেন, তো সেই ক্ষেত্রে আমি বিগত প্রায় প্রথম দিকের 5 মাস অনেক কমেন্ট, মানে আপনি যেভাবে বললেন এভাবে কমেন্ট দিয়ে আমি পাঠিয়েছিলাম, কিন্তু পরবর্তী দেখা যায় যে এগুলা আর ফেরত বা কোনো নির্দেশনা আসে না। তো পরবর্তীতে আমি আমার নিজের মতো করেই আপনি স্যার যেভাবে বললেন যে স্টাডি করে প্রকৃত অর্থে গ্রহণ করা যায় কিনা, মানে একদম যেগুলা সত্যিকার অর্থে যে পুকুর চুরি হচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমি মতামত দিয়ে পাঠিয়েছি। আর বাকি যেগুলা যেগুলা দেখা গেল যে মোটামুটি গ্রহণ করা যায় বা অল্প একটু কারেকশন থাকে, তখন সেটা আমি ওনাদেরকে বলে দিয়েছি যে এইটুকু আপনি যদি করে দেন তাহলে আমি এটা কমিশনার স্যারের কাছে পাঠাবো না। আর যদি উনি একমত হতেন তখন দেখা গেল ওই কারেকশন কপিটা আমরা অ্যাকসেপ্ট করে ওইভাবে করে পাঠিয়ে দিতাম। এটা স্যার মোটামুটি আমরা এখন পর্যন্ত প্র্যাকটিস করছি। এক্ষেত্রে স্যার কোনো প্রকার ভুল হচ্ছে কিনা? না, আব্দুল কাইম যা করেছে সেটা আসলে এক ধরনের সেলফ লার্নিং। সে আসলে উপায়ন্তর না খুঁজে পেয়ে যে সে অবজারভেশনে পাঠিয়েছে, বাট হেডকোয়ার্টার থেকে তার এই ঘোষণাগুলো নিয়ে কোনো কার্যক্রমই করা হয়নি। তো এটার পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে সে নিজের মতো করে এই ঘোষণা পর্যালোচনা করে যারা ঘোষণা দিয়েছে তাদেরকে বলেছে যে আপনি একটু কম দিয়েছেন আর একটু বাড়াই দেন, বা কিছু কারেক্টিভ মেজার নিয়েছে, যেটি বোঝা গেল। তো বিষয়টা হচ্ছে যে এই ঘোষণা তারা আসলে আমাদের ট্যাক্সপেয়াররা টুকিটাকি ফাঁকি দেয় বলে তারা এই জাতীয় বক্তব্যগুলো হয়তো শুনেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডিভিশন অফিসে যে আইনগত এখতিয়ার বা কার্যক্রম, এই ঘোষণার ব্যাপারে একটি কার্যক্রম, সেটি হচ্ছে যে তারা আগে ছিল 7 কার্য দিবস, এখন বোধহয় 15 কার্য দিবস করা হয়েছে, 15 কার্য দিবসের মধ্যে এটা কমিশনারেটে পৌঁছিয়ে দেবে। এবং এক্ষেত্রে বিভিন্ন কমিশনার থেকে এই ধরনের চিঠিপত্র দেওয়া হয়েছে, সব কমিশনারকে হয়তো দেওয়া হয়নি, যে তারা প্রত্যাশা করে যে ডিভিশন অফিসে বা তার অধস্তন দপ্তরগুলোতে এটা মোটামুটি যাচাই বাছাই করে একটা অবজারভেশন দিয়ে দেবে। তো যাই হোক, হর্ষ এবার আসলে আমাদের ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের বিষয়গুলো নিয়ে আমরা খুব বড় রকমের একটা মানে ধোঁয়াশার মধ্যে রয়েছে। আমরা অনেকে মনে করি যে এটা বোধহয় সেই সাবেকি আমলের মূল্য ঘোষণা, বাট আমাদের বক্তা এটাকে খুব রাইটলি সে অ্যাড্রেস করেছে যে এটা আসলে আগের আমলের যে মূল্য ঘোষণা ছিল সেই মূল্য ঘোষণা নয়, এটা সহগ ঘোষণা, এবং এটা অ্যাকচুয়ালি তদন্তের জন্য একটা ইনস্ট্রুমেন্ট হতে পারে। এই তদন্ত হতে পারে যে বাজার মূল্যের তদন্ত, এই তদন্ত হতে পারে ন্যায্য বাজার মূল্যের তদন্ত, এবং নিরীক্ষার ক্ষেত্রে অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ এই সহগটা একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে কাজ করবে। আদারওয়াইজ স্যার আমার একটু বলার ছিল স্যার। হ্যাঁ, তো সেটা হচ্ছে মানে আমরা যেগুলা ইতিপূর্বে পাঠাইছি, অর্থাৎ মানে দেখা গেল যে এই যে জুলাই মাসেও আমি বেশ কিছু পাঠিয়েছি, এখন এগুলোর ব্যাপারে যদি কোনো প্রকার নির্দেশনা না আসে তাহলে তো এটা হ্যাঙ্গিং অবস্থায় রয়ে গেল। মানে গত আচ্ছা, বছর এরকম হ্যাঙ্গিং অবস্থায়। তোমার বিষয়টা আমার কাছে খুবই পরিষ্কার, এবং তুমি উল্লেখ করেছো ওই দপ্তরে আমি ছিলাম, তো সো আমি খুব সাবজেক্টিভ কোনো কমেন্ট করতে চাচ্ছি না, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে স্যার, সরি স্যার। এইটুকু আমি বলি যে ন্যায্য বাজার মূল্যর বিষয়টা পুরাপুরি কমিশনারের এখতিয়ারভুক্ত। যদি কমিশনার মনে করেন যে এই ঘোষণাগুলো তিনি বস্তাবন্দি করে রাখবেন, ইট ইজ হিজ অর হার চয়েস। বিং এ ডিভিশন অফিসার, এখানে আসলে সাবঅর্ডিনেট অফিসারদের খুব বেশি কিছু করার নেই। তার কার্যক্রমটা ছিল যে মূল্য ঘোষণা কালেক্ট করা এবং তার উপর একটা অবজারভেশন দিয়ে সদর দপ্তরে পাঠিয়ে দেওয়া। এরপর যদি আমরা খেয়াল করে থাকি যে ন্যায্য বাজার মূল্যে এই পুরো কার্যক্রমটা এটা কমিশনার মহোদয়ের এখতিয়ারভুক্ত কার্যক্রম, এবং এই কার্যক্রমের এই 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 এখতিয়ার কিন্তু আসলে ডেলিগেট করার মতো এখতিয়ার নয়। কারণ আইনে যে বিষয়গুলো কমিশনের কাছে ক্ষমতা দেওয়া আছে, আইনের ধারা ৮১(২) বলা রয়েছে
যে আইনের এখতিয়ারভুক্ত বিষয়গুলো কমিশনার মহোদয় চাইলে ডেলিগেট করতে পারেন, কিন্তু ন্যায্য বাজার মূল্য যেহেতু এটা আইনের আওতাধীন একটি বিধিমালা এবং সেই বিধিমালাতে বলা হয়েছে যে এই এখতিয়ারটা শুধুমাত্র কমিশনারের। ন্যায্য বাজার মূল্যের যে তদন্ত কমিটি করার এখতিয়ার কমিশনার মহোদয়ের এবং ন্যায্য বাজার মূল্য নির্ধারণের এখতিয়ারটা কমিশনার মহোদয়। এই এখতিয়ারে পাওয়ার ডেলিগেট করে অন্য কারো ক্ষেত্রে এই এখতিয়ার চর্চার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এটা আমি আবারও বলছি যে তো এই জায়গাটায় আমাদের ডিভিশন অফিসারদের কাজটা হচ্ছে কমিশনার মহোদয়কে অ্যাসিস্ট করা। কমিশনার মহোদয় যদি তার অ্যাসিস্ট্যান্স পজিটিভলি গ্রহণ করেন, ভেরি গুড। যদি গ্রহণ না করেন, দ্যাট ইজ অলসো গুড। তো আমরা পরের কোশ্চেন নেব। পাভেল কবির কোশ্চেন করবেন, এরপরে মাহবুবুল আলম আরো যশোর রেডি থাকবেন। আগে পাভেল কবির। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি ভাই। স্যার ধন্যবাদ স্যার। আসলে স্যার আমি একটু সাপ্লিমেন্টারি টাইপের কথা বলতে চাচ্ছিলাম স্যার, যেটা কাইয়ুম বলল। স্যার আসলে স্যার লাস্ট ইয়ারে কিন্তু মানে আইনে যে কনসেপ্টটা ছিল যে আসলে ডিভিশনাল অফিসার এজ লাইক এ পোস্ট বক্সই ছিল, যে 7 দিনের মধ্যে যে প্রতিবেদনটা পাবে এবং 7 দিনের মধ্যে এটা কমিশনার মহোদয় বরাবর এটা ফরওয়ার্ড করবে। কিন্তু এইবারের স্যার বাজেটে চেঞ্জ আসছে উইথ স্যার সুপারিশ সহ পাঠাবেন আর কি স্যার, মানে একটা মেজর চেঞ্জ আসছে এবং 15 কার্য দিবসের মধ্যে পাঠাবেন আর কি। স্যার শুনতে পাচ্ছেন তো স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। তো আমরা স্যার গত বছর যে প্র্যাকটিসটা করেছিলাম যে প্রথম যেগুলো পেতাম স্যার সরাসরি আমরা এমনি পাঠাইতাম উইদাউট অবজারভেশন। তো তখন আমাদের কমিশনার থেকে স্যার নির্দেশ দিলেন যে না, একটা অ্যাটলিস্ট একটা কমেন্টস দিয়ে পাঠাতে হবে যে সামঞ্জস্যপূর্ণ কিনা অথবা অসামঞ্জস্যপূর্ণ কিনা স্যার। আমরা কিন্তু ওইভাবেই প্র্যাকটিস মানে পাঠিয়েছি স্যার। এবং আমাদের কমিশনার স্যার যে প্র্যাকটিসটা এটা স্যার প্রত্যেকটা ফাইলেই কিন্তু মূল্য ঘোষণার স্যার এটা কমিশনার মহোদয় পর্যায়ে যান এবং কমিশনার মহোদয় শুনানি গ্রহণ করে একটা নির্দেশনা দিয়ে দেন। যদি অ্যাকসেপ্ট করেন তো অ্যাকসেপ্ট করেন, অথবা যদি স্যার কোনো ভেরিয়েশন থাকে আমাদেরকে আবার ইনস্ট্রাকশন দেওয়া হয় যে বর্ধিত মূল্যে ভ্যাট আদায়ের জন্য স্যার এরকম একটা স্যার নির্দেশনা দেওয়া হয় স্যার। আর ঢাকা পূর্বেও স্যার আমিও কাজ করেছিলাম স্যার। তো আমি আসার পরে সম্ভবত শওকত স্যারও কমিশনার স্যার ছিলেন, স্যারের একটা ফেসবুক স্ট্যাটাস আমি দেখেছিলাম যে স্যার 38টা সেক্টরের মধ্যে স্যার মূল্য বোধহয় স্যার নির্ধারণ করে দিয়েছিলেন আর কি স্যার। স্যার এই একটা বিষয় আর কি স্যার। আর আরেকটা বিষয় স্যার আমি সাপ্লিমেন্ট করতে চাচ্ছি স্যার, যে কাঁচামালের মূল্য দাখিল করতে হবে। স্যার শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার এখানে আমার একটা অবজারভেশন হলো স্যার যে আমার 7.5% স্যার চেঞ্জ হলো না, আমার চেঞ্জ হলো স্যার মাত্র ধরে নিলাম 5%। কিন্তু যদি আমার সরবরাহ মূল্য যদি চেঞ্জ হয় বা মানে ভ্যাট আরোপযোগ্য মূল্য যদি পরিবর্তন হয় বা এমআরপি যদি পরিবর্তন হয়, তাইলেও কিন্তু স্যার আমাকে তখন আবার নতুন করে কিন্তু প্রতিষ্ঠানকে মূল্য ঘোষণা স্যার দাখিল করতে হবে স্যার। এটা একটা বিষয় স্যার, মানে আমার অবজারভেশন। আপনি যদি স্যার এটা যদি ঠিক না বেঠিক স্যার আপনি আরেকটা বলবেন। কি মানে তোমার এই প্রশ্নটা আমি আবার শুনি। সেটা হচ্ছে যে জি স্যার, দ্যাট ইজ মূল্য 7.5% পরিবর্তন অথবা উপকরণ মূল্য 7.5%। হলে আমার নতুন ঘোষণা দাখিল করতে হবে স্যার। কিন্তু দেখা গেল যে স্যার আমার পণ্য মূল্য বা মোট উপকরণ মাত্র 5% বৃদ্ধি পাইছে, কিন্তু প্রতিষ্ঠান তার সরবরাহ মূল্য স্যার চেঞ্জ করে ফেলছে অথবা এমআরপি চেঞ্জ করে ফেলছে স্যার, সেক্ষেত্রেও কিন্তু স্যার তাকে কিন্তু স্যার নতুন করে প্রাইস ডিক্লারেশন দিতে হবে স্যার। আচ্ছা ফাইন। এখানে পাভেল কবির যে বিষয়টা বলেছে এটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জায়গাটাতে মানে কেন আমরা এই বড় বড় ভুলগুলো করছি আই ডোন্ট নো, যে অ্যাকচুয়ালি আপনার আইনের মধ্যে আপনার গুরুতর কিছু অসামঞ্জস্য রয়েছে। যেমন আপনার মূল্য ঘোষণার ফর্ম 4.3-তে যেভাবে আমাদের পাভেল কবির পয়েন্ট আউট করেছেন, আমি এটা ভুলে যাবো বলে আমি এখনই আলোচনাটা করে ফেলছি। দুটো কারণে মূল্য ঘোষণা আবার দিতে হবে। একটা হচ্ছে যে তার যে বিক্রয় মূল্য এটা যদি 7.5%-এর বেশি বাড়ে বা কমে, অথবা মোট মূল্যের পরিবর্তন, মোট উপকরণের ব্যবহার মানে মোট উপকরণের মূল্য এটা যদি 7.5% বাড়ে বা কমে। অর্থাৎ দুইটা আসপেক্ট আছে, একটা হচ্ছে মোট উপকরণ মূল্য আর একটা হলো বিক্রয় মূল্য। দুটোই যদি 7.5% পরিবর্তন হয়, বাড়ে বা কমে, তাহলে আবার সহগ ঘোষণা দিতে হবে। এটা হচ্ছে ফর্ম 4.3-তে বলা। কিন্তু রেয়াতের ক্ষেত্রে গিয়ে কিন্তু মূল্যের সাথে রেয়াতের ওই শর্তকে সম্পৃক্ত করা হয়নি। অর্থাৎ মূল্য বেড়ে যাচ্ছে 7.5%, ঘোষণা দিল না, রেয়াতের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না।
কিন্তু মোট উপকরণের ব্যবহার 7.5% বেশি বা কম হয়েছে, ঘোষণা দেয়নি, তখন র্যাব প্রভাবিত হবে। অর্থাৎ যে দুটো কারণে আবার সহগ ঘোষণা দিতে হবে, সে দুটো কারণের একটা কারণকে পিক করা হয়েছে রেয়াতের অযোগ্যতা হিসাবে। খেয়াল করবেন, একটা কারণকে পিক করা হয়েছে, দুটোকে করা হয়নি। আর স্যার ওই আমার প্রশ্নের অনেকগুলি উত্তর ইনশাল্লাহ চলে এসেছে স্যার। তারপরে ওই যে আমরা তো সবসময় জানি যে স্যার ভ্যাটেবল বেলের উপরে ভ্যাট আরোপযোগ্য হয় সবসময়। তো আজকে যে নতুন ভাবে শুনলাম যে স্থানীয় সরবরাহের ক্ষেত্রে ওই ভ্যাটেবল ভ্যালুর সাথে ভ্যাটও যুক্ত করে মানে প্রাইস নির্ধারণ করতে হবে স্যার। এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করলে ভালো হয়। আর মূল্য ঘোষণায় বা বর্তমানে যে উপকরণ উৎপাদ সহগ ঘোষণা, এতে বেসিক উপকরণ নিয়ে আমাদের তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু সহায়ক উপকরণের নিয়ে আমাদের অনেক সময় প্রবলেম হয়। সহায়ক উপকরণ সাধারণত কি ধরনের হতে পারে, এটার একটা মানদণ্ড যদি স্যার আপনার পক্ষ থেকে কিছু আমরা পেতে পারতাম, আমাদের জন্য অনেক উপকার হইতো। তারপরে স্যার ওই যে সহায়ক উপকরণ যারা পণ্য না সেবা? যে সহায়ক সেবা আর কি স্যার, বা যেটা সহায়ক সেবা আর কি স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপরে স্যার ওই যে গতকালকে স্যার যে প্রশ্নটা করতে চাইছিলাম স্যার, ওই যে তারা 46 যে বিষয়টি একটু বললেন স্যার, নতুন ধারা, হ্যাঁ, নতুন দফা যেটা সংযোজিত হলো স্যার। এখানে স্যার আসলে উপকরণ মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ব্যবসায়ীর ক্ষেত্রে সুবিধা রাখা হয়েছে, কিন্তু ব্যবসায়ী বর্ধিত হারে ভ্যাট দিবে কিনা স্যার, আসলে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করা হয়নি। হ্যাঁ, বা এখানে রেভিনিউর জন্য তেমন রাখা হয়নি। উপকরণ মূল্য যদি বৃদ্ধি পায় তো এটা আসলে ওই না হইলে স্যার আসলে একদিকে শুধু ব্যবসায়ীর পক্ষে সুবিধা দেওয়া হচ্ছে আমাদের কাছে প্রতীয়মান আর কি স্যার, বাকিটা তো আপনি আলাপ করেছেন স্যার। এই বিষয়ে স্যার একটু কথা বলে ভালো। আচ্ছা, সুফিয়ান শুনেছেন ওনার প্রশ্নগুলো? স্যার হ্যাঁ, আপনি উত্তর দেন। স্যার উনি আপনার কাছে একটা দিক নির্দেশনা আছে আমার কাছে যে রিকুয়েশন আছে ওটা আমি পরে উত্তর দিচ্ছি, আপনারটা আগে দেন। ওই যে উনি কি ভ্যাটেবল মানে কি আপনার উনি রিডিউস রেটের বিষয়টা সম্ভবত জিজ্ঞেস করেছেন। ওটা হলো রেয়াতি পদ্ধতি স্যার। এটা আমি আগেও বলেছি, আবার বলি যে রেয়াতি পদ্ধতি ব্যতীত, অর্থাৎ যারা রেয়াতি পদ্ধতিতে মূসক পরিশোধ করবেন বা 15% স্ট্যান্ডার্ড রেটে রেয়াতি পদ্ধতিতে দিবেন, তাদের ক্ষেত্রে মূসক আরোপযোগ্য মূল্যই হবে ক্রয় মূল্য। কিন্তু রেয়াতি পদ্ধতি ব্যতীত যারা হ্রাসকৃত হার অথবা 5% ব্যবসায়ী প্র্যাকটিস করবেন, অব্যাহতিপ্রাপ্ত হোক অথবা হ্রাসকৃত হারে হোক অথবা ব্যবসায়ী 5% হোক, সেসব ক্ষেত্রে তার ক্রয় মূল্য হবে ভ্যাট সহ ক্রয় মূল্য। আচ্ছা, এই বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমি একটু আপনাদেরকে 91-এ নিয়ে যাই, আমরা আবার 91 দিয়ে ভালো বুঝি। 91-এ আপনার মূল্য ঘোষণা শুধুমাত্র যে ক্ষেত্রে 15% ভ্যাট রেট অ্যাপ্লিকেবল ছিল সেখানেই মূল্য ঘোষণা ছিল, এবং যেখানে রেয়াতের আবশ্যকতা ছিল সেখানেই মূল্য ঘোষণা ছিল। 15% রেট এবং রেয়াত ছাড়া আর একটি মাত্র জায়গায় মূল্য ঘোষণা ছিল, সেটা হচ্ছে আপনার এক্সপোর্টের ক্ষেত্রে একটা মূল্য ঘোষণা ছিল। এক্সপোর্টের জন্য আলাদা একটা ফর্মও ছিল, একের গ বলে। আদারওয়াইজ কিন্তু সবগুলো মূল্য ঘোষণা ছিল 15% রেটের সাথে আপনার কি বলে